আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ক্লাসে আমরা কোষ কি, শ্রেণীবিভাগ এবং বিভিন্ন ধরনের কোষ এগুলো সবগুলো কনসেপ্ট ক্লিয়ার করেছি। আজকে আমরা একটু এর ভিতরে যাব এবং চেষ্টা করব কোষ সম্পর্কে এর ভিতরের গঠনগুলো জানতে। একটা কোষের ভিতরে গেলে আমরা যে যে বিষয়গুলো দেখতে পাবো, যেমন এর উপরের দিকে আমরা কোষ প্রাচীরের কথা বলেছি, আমরা সেটা জানব। তারপরে আমরা কোষ ঝিল্লি সম্পর্কে জানব এবং এটার মধ্যেই তো আমাদের প্রোটোপ্লাস্ট চলে আসবে, সেটা সম্পর্কে শিখব। তাহলে আমাদের পুরো গঠনটা সম্পর্কে জানা হবে। কোষ প্রাচীরের যে গঠনগুলো সেগুলো আমরা খুব ভালোভাবে শিখব এবং তারপরে কোষ ঝিল্লির যে স্ট্রাকচার, যেটা আমাদের সব ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি আসে, পরীক্ষায় কমন পড়ে, সেটা আমরা ভালো করে শিখে ফেলব। প্রথমে আমরা কোষ সম্পর্কে একটা ওভারভিউ নিয়ে নিই। এই ওভারভিউটা খুবই বেসিক এবং এটা তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে খুব সাহায্য করবে। আমি তোমাদের বারবার বলছি, এখন যত বেশি সম্ভব নিজের মাথায় কোয়ালিটি কন্টেন্ট ফিড করো, যত বেশি সম্ভব কোয়ালিটি ইনফরমেশন দিতে থাকো। তুমি যত বেশি সুন্দর গোছানো প্রশ্ন, গোছানো ক্লাস, গোছানো উত্তর দেখবা, তত নিশ্চিতভাবে তুমি যখন পরীক্ষায় লিখবা তত গোছানো আসবে, তত সুন্দর উত্তরটা আসবে। দেখো, প্রথমে আমরা লিখেছি কোষ, বইয়ে লেখা আছে এই ইয়েটা, আমরা এটাই এখান থেকে দিয়েছি। দেখো, জড় বস্তু আছে, প্রোটোপ্লাজম আছে। তার মানে বোঝা যাচ্ছে কোষের যে বাইরের দিক থেকে জড় বস্তু, স্পেশালি কোষ প্রাচীর, সেটা কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড। তাহলে কোষ প্রাচীরটাকে বের করে দিলে আমরা বাকি অংশটুকুকে বলতে পারি প্রোটোপ্লাজম। কি বলতে পারি? প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে কোষের সজীব অংশটা, নির্জীব অংশ এবং জড় বস্তুটা বাদ চলে যাবে। দেখো এখানে কিন্তু এইটা কিন্তু অন্য পাশের, ঠিক আছে? তাহলে জড় বস্তু কোষ, একটা কোষ থেকে তুমি এর বাইরের কোষ প্রাচীর এবং এর ভিতরে থাকে কিছু নির্জীব বস্তু, যেগুলো প্রোটোপ্লাজমের ভিতরে কিন্তু সজীব অংশ না, সেগুলো বাদ পড়বে। এছাড়া বাকিটুকু সবগুলোই হবে আমাদের প্রোটোপ্লাজম। আশা করি ক্লিয়ার হইল তোমাদের। তাহলে আমরা পেলাম একদিকে জড় বস্তু, যেটার মধ্যে চলে যাবে আমাদের কোষ প্রাচীর, কোষীয় নির্জীব বস্তু। এটার মধ্যে অনেকগুলো আছে, যেমন কোষীয় সঞ্চয় বস্তু আছে। সঞ্চয় বস্তু একটা কোষ কি করতে পারে? সঞ্চয়, একটা কোষ আমাদের কার্বোহাইড্রেট সঞ্চয় করতে পারে, একটা কোষ প্রোটিন সঞ্চয় করতে পারে, একটা কোষ লিপিড সঞ্চয় করতে পারে, যেগুলো আমরা সাধারণভাবে খাই, সেগুলোই তো কোষের সঞ্চয় পদার্থ হিসেবে থাকতে পারে। একটা কোষে মিনারেলস, ভিটামিন সহ নানা উপাদানগুলো থাকতে পারে। একটা কোষে বিভিন্ন পদার্থ ও ক্ষরণও করতে পারে, যেগুলো আমরা ক্ষরণকারী পদার্থের ইয়েতে জানবো। কোষে কিছু বর্জ্য পদার্থ তো জমা হতে পারে, ক্যালসিয়ামের কিছু, ফসফেটের কিছু, অর্থাৎ বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করার পর কিছু বর্জ্য পদার্থ তো জমা হতে পারে কোষের মধ্যে। তো সেগুলো তো নির্জীব হবে নাকি, এগুলো জীবন থাকবে? এগুলো বাদে বাকিটুকু হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে আমরা পাবো কোষঝিল্লি আর সাইটোপ্লাজম, আর তার সাথে থাকবে নিউক্লিয়াস আলাদাভাবে। তাহলে কোষঝিল্লি পেলাম, সাইটোপ্লাজম পেলাম, তার সাথে পেলাম নিউক্লিয়াস। এগুলো সব আমি ভিজুয়ালি শিখাবো, টেনশনের কোনো কারণ নেই যে ভাইয়া ধরতে পারছি না, আবার আসবে এগুলোতে, প্রথমে আগে একটু দেখাইনি। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে গেলে আমরা পাবো কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। তাহলে এই ধরো আমাদের কোষঝিল্লি, মাঝখানে অংশটা পুরোটুকু সাইটোপ্লাজম, এই আমাদের নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে আমাদের একটা কোষ। তাহলে এ হচ্ছে কোষঝিল্লি, এ হচ্ছে সাইটোপ্লাজম, এ হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে? এটা আর বাইরে ছিল ধরো কোষ প্রাচীর। তাইলে এই কোষ প্রাচীরের ভিতর থেকে সবগুলোই কিন্তু আমাদের প্রোটোপ্লাজমের অংশ, তবে নির্জীব বস্তু বাদে, এখানে থাকা কিছু নির্জীব বস্তু এগুলো বাদে। এটা গেল তোমাদের বোঝার ব্যাপার। এখন সাইটোপ্লাজমের ক্ষেত্রে নিউক্লিয়াস তো আলাদাভাবে, এক আছে সাইটোসল আর এর মধ্যে থাকা কিছু অঙ্গাণু। তাহলে এই যে পুরো সাইটোপ্লাজম দেখতে পাচ্ছ, এখানে শুধু সাইটোপ্লাজম থাকে, সাইটোসল থাকে অর্থাৎ এর মাতৃকা থাকে, আর তার মধ্যে থাকে কিছু অঙ্গাণু। ধরো রাইবোজোম থাকলো, ধরো মাইটোকন্ড্রিয়া থাকো, ধরো উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্লাস্টিড থাকলো, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকলো। তাহলে এই যে এই উপাদানগুলো, এগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। এগুলো কার? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর সাইটোপ্লাজম অঙ্গাণুগুলো যে তরলের মধ্যে আছে সেটাকে বলবো আমরা সাইটোসল, সাইটোপ্লাজমের মাতৃকা, মূল উপাদান। তাহলে এটার মধ্যে এই দুটো মিলেই তো সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে সাইটোসল
আর হচ্ছে অঙ্গাণুগুলো, এগুলো এটা গেল এই ব্যাপারে আমাদের শেষ। এর পরবর্তীতে কোষীয় অঙ্গাণুর মধ্যে আছে কিছু অঙ্গাণু আছে ঝিল্লিবদ্ধ আর কিছু অঙ্গাণু আছে ঝিল্লিবিহীন। তাহলে কিছু অঙ্গাণুতে ঝিল্লি আছে, কিছু অঙ্গাণুতে ঝিল্লি নাই। ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। এটা সবাই মনে রাখবা, রাইবোজোম 2 খণ্ড থাকে। তোমরা জানো আমরা 70s 80s পড়িয়েছি যে রাইবোজোম 2 খণ্ডে থাকে। একটা হতে পারে আমাদের 60s 40s, এই দুইটা মিলে হয় 80s। এই দুইটা একত্রে কাজ করলে 80s। 80s এর সাথে এটা যোগফলের সম্পর্ক নাই। এটা কারণ কি, এটা আমরা ওই অধ্যায়ে গেলে জানতে পারবো, ঠিক আছে? তবে আমরা জাস্ট এতটুকু জানি, এই যে 2 খণ্ডে 2টা আলাদা আলাদাভাবে থাকে, এসে পরবর্তীতে মিলিত হয়ে প্রোটিন সংশ্লেষণ করে রাইবোজোম, সেটা আমরা জানি। সো এটাকে আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণু বলবো। মনে রাখতে হবে ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে কিন্তু এই রাইবোজোম। আর এর পাশাপাশি কোষীয় কঙ্কালগুলোর কোনো ঝিল্লি থাকার কথা না। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট সহ মাইক্রোফিলামেন্ট ম্যাক্রোফিলামেন্ট যা আছে ওগুলোর মধ্যে ঝিল্লি থাকার কোনো কারণ নেই। আর বাকি অঙ্গাণুগুলোর বেশিরভাগই ঝিল্লিবদ্ধ। গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো হলো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, অথবা যদি প্লাস্টিড বলো প্লাস্টিডও, সবই। তাহলে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম এবং প্লাস্টিড এগুলোও ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। বুঝতে পেরেছো? আবারও বলছি, ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। শুধুমাত্র রাইবোজোমের নাম মনে রাখলে তোমার অনেক ক্ষেত্রে হয়ে যায়। বাকি কোষীয় কঙ্কালের বাকি অংশগুলো যেগুলো ফিলামেন্ট, সরু তার, এগুলোর ঝিল্লি থাকার কোনো কারণ নেই। ওকে, নিউক্লিয়াসের মধ্যে আমাদের আছে নিউক্লিয়ার মেমব্রেন। প্রথমে আছে নিউক্লিয়ার উপরে পর্দা, তারপর আছে নিউক্লিয়ার প্লাজম অর্থাৎ নিউক্লিয়াসের মূল তরল। এর মধ্যে আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলি এন্ডোপ্লাজমিক, এটা নিউক্লিয়ার রেটিকুলাম, এটা এভাবে পেঁচায় গোছায় থাকে। আর নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াসের মতো। তাহলে এই যদি হয় আমাদের কোষ আর এই যদি হয় তার নিউক্লিয়াস, এখানে আছে নিউক্লিওলাস। আবারও মনে রাখতে বলছি, এটা যেন মনে থাকে। নিউক্লিওলাস আছে, একটা মেমব্রেন আছে, নিউক্লিয়ার মেমব্রেন বলো। এখানে ছিদ্র থাকে, এগুলো নিউক্লিয়ার রন্ধ্র। এখানে এই যে তরল থাকে, কঠিন তরল মিলায়, তাহলে এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, মানে নিউক্লিয়াসের মূল মাতৃকা। আর এখানে এই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু থাকে এরকম পেঁচানো, যেটা তোমরা জানো, এগুলো পেঁচানো থাকে ক্রোমাটিন তন্তু, ঠিক আছে? এগুলো আমাদের ডিএনএ পরবর্তীতে তোমরা জানো, এগুলো সবই ডিএনএ ক্রোমাটিন তন্তু। সেগুলো পরবর্তীতে ক্রোমোজোম গঠন করে স্ট্রাকচার হয়ে যেগুলো আমরা দেখতে পাই মাইটোসিস, কোষ বিভাজনের সময় ভালোভাবে ক্লিয়ারলি, স্পেশালি মেটাফেজ পর্যায়ে, তোমরা জানো। সো এটা তোমরা 4টা শিখে ফেলো। দেখছো কতগুলো কথা এখান থেকে রিলেট করা সম্ভব এবং সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। সো আমরা ওভারঅল একটা আইডিয়া পেলাম। এটা বোঝানোর জন্য আমরা কোনোভাবেই যেন আমাদের প্যাচ লেগে না যায়, মেডিকেল ভর্তি পরীক্ষা সহ অন্যান্য জায়গায় প্যাচ লেগে না যায়। সো প্যাচ লেগে যায় এই কনসেপ্টটা কি? কোষ হচ্ছে, দেখো, কোষ প্রাচীর প্লাস প্রোটোপ্লাজম, এই পুরোটুকু। সো প্রোটোপ্লাজম হচ্ছে প্লাজমা মেমব্রেন আর সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই 3টা মিলে। তাহলে আমরা বলতে পারি যে প্রোটোপ্লাজম হচ্ছে কোষ মাইনাস কোষ প্রাচীর। কোষ থেকে যদি তুমি কোষ প্রাচীর বিয়োগ দাও প্লাস কিছু নির্জীব বস্তু বিয়োগ দাও, নির্জীব বস্তু, ঠিক আছে? তখন এই পুরোটুকু হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। এটা কোষ, এটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে ইনক্লুডেড থাকবে কে? কোষ প্রাচীর ইনক্লুডেড থাকবে না। তাহলে কি একটা প্রশ্ন করে ফেলা সম্ভব না, নিচের কোনটি প্রোটোপ্লাজমের অংশ নয়? ওই যে একটু আগে যখন আমরা তোমাদের করছিলাম, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এগুলো সবই প্রোটোপ্লাজমের ভিতরে, কোষ প্রাচীর না। তাহলে এটা তোমাদেরকে হেল্প করবে এটা বোঝার জন্য। এবার আসলে আমরা একদম এতক্ষণ ধরে যা বুঝেছি তার একটা ছোট্ট সামারি দিই। এ হচ্ছে আউটার লেয়ার, ধরো কোষ প্রাচীর, এরপর হচ্ছে প্রোটোপ্লাজম, এই পুরোটুকু হচ্ছে প্রোটোপ্লাজম ভিতরে। ওকে, এই প্রোটোপ্লাজমের মধ্যে ইনক্লুডেড কিন্তু প্লাজমা মেমব্রেন আছে। তাহলে কোষ প্রাচীর, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর প্লাজমা মেমব্রেন এর ভেতরে থাকে, তাহলে প্লাজমা মেমব্রেনের ভিতরে কে থাকে? সাইটোপ্লাজম থাকে এবং নিউক্লিয়াস থাকে। এই সাইটোপ্লাজমের মধ্যে এটা হচ্ছে সাইটোসল, আর এখানে সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, ঠিক আছে? এখানে বিভিন্ন অঙ্গাণু থাকে। আর এটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস থাকে। তাহলে আমরা
কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে যে কোষ প্রাচীর সবচেয়ে বাইরের, তারপরে সবগুলো কোষের জীবিত অংশটাই হচ্ছে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাস্ট। সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন, এ দুটো মিলে। তো সাইটোপ্লাজম আবার হচ্ছে সাইটোসল এবং সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর নিউক্লিয়াস আলাদা। নিউক্লিয়াসে কিন্তু আমরা সাইটোপ্লাজমের পার্ট ধরি না, আমরা এটাকে আলাদা ধরি। তাহলে সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেন এগুলো মিলে প্রোটোপ্লাজম। আশা করি বুঝাইতে পেরেছি, আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আসো আমরা কোষ প্রাচীর নিয়ে কথা বলি। তাহলে আমাদের উদ্ভিদ কোষে কোষ প্রাচীর পাওয়া যায়, এই কথাটা তো আর আমরা বলার অপেক্ষা রাখে না। আমরা বলছি প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আবারও রিপিট করলাম, কথাগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে কোষ প্রাচীর কখন তৈরি হয়, কীভাবে তৈরি হয়? দেখো, কোষ প্রাচীর তৈরি হয় কোষ যখন বিভাজন শেষ করতে থাকে, তখন কোষ প্রাচীর তৈরি হয়। কি তৈরি হয়? কোষ প্রাচীর তৈরি হয়। তাহলে আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে কোষ প্রাচীর এর সূচনা ঘটে। কোষ প্রাচীরের মধ্যপর্দা বলছে, এটার কারণ হলো কোষ প্রাচীরের বিভিন্ন লেয়ার আছে, একটু পরে বলছি। তাহলে কোষ প্রাচীর তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ পর্যায় থেকে। তারপরে তোমরা জানো মূলত সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস, যেটাই মূলত হচ্ছে কোষ প্রাচীর মানে হলো তৈরির মূল ভিত্তি আমরা বলতে পারি। তো তখন কি হচ্ছে, ধরো দুটো কোষ এরকম লেগে আছে, এই একটা কোষ থাকে যখন, সো আমরা এই মাঝখান বরাবর ভাগ হয়ে যায়, এটা কারণ ওদের নিউক্লিয়াস ভাগ হয়ে গিয়েছে। সেই মাঝখান বরাবর ভাগ হওয়ার জন্য ওরা এরকম বেসিকল তৈরি করে এবং ফ্র্যাগমোপ্লাস্ট, এগুলো দিয়ে এই মাঝখান বরাবর যখন এটা মিশে যাবে তখন এটা একসাথে হয়ে যাবে, বেসিকলগুলো ফাঁকা ফাঁকা, তাই না? এরকম। সো এটা যখন আলাদা হয়ে যাবে, এই পাশ আলাদা হয়ে যাবে, তখন আমরা দুটো কোষ পাবো, যেটা এই জায়গায় এদেরকে আলাদা করে ফেলবে, একে আলাদা করে ফেলবে, এ আলাদা হয়ে যাবে, এ আলাদা হয়ে যাবে। কোষ প্রাচীরের 3টা লেয়ার আছে। কয়টা লেয়ার আছে? 3টা। এক হচ্ছে মধ্যপর্দা, যেটা সবার প্রথমে শুরু হয় দুটো কোষের মাঝামাঝি। তাহলে ধরো এ একটা কোষ আর এ একটা কোষ, এই দুইটা কোষের প্রথমে তৈরি হবে একটা পর্দা, মধ্যপর্দা। প্রথমে একটা পর্দা তৈরি হবে, মধ্যপর্দা। এরপরেরটাকে বলবো আমরা প্রাইমারি পর্দা, এরপরে সেকেন্ডারি, এরপরে টার্সিয়ারি। তাহলে মেইনলি প্রাইমারি, সেকেন্ডারি। তাহলে মধ্যপর্দা হচ্ছে প্রথমে সৃষ্টি হয়, তারপরে এর উপরে কিছু পদার্থ জমা হয়ে প্রাইমারি প্রাচীর, তার উপরে কিছু পদার্থ জমা হয়ে সেকেন্ডারি প্রাচীর। এটা উভয় পাশ থেকেই হয়, এই জন্য এটা দেখতে এরকম মোটা। এটা হচ্ছে মধ্যপর্দা, যেটা দুটার মধ্যে কমন। এরপরে প্রাইমারি প্রাচীর তৈরি হয়, এরপরে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। বুঝা গেল আশা করে? তাহলে আমরা পেলাম মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর এবং গৌণ। গৌণ মানে হলো সেকেন্ডারি, ভাইয়া যেটা বলেছি, সেকেন্ডারি প্রাচীর। আশা করি ক্লিয়ার হলো তোমাদের মধ্যে। এই 3টা আমাদের লাগবে। এরপরে এগুলোর উপাদানগুলো লাগবে, একটু পরে দিচ্ছি এগুলোর উপাদানগুলো। এর মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছ যে যেই জায়গায় কিছু কিছু জায়গা আছে, যেই জায়গায় প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর হয় না, শুধুমাত্র মধ্যপর্দা থাকে। কি থাকে? মধ্যপর্দা থাকে। কোষে যদি এরকম থাকে, ধরো এই যে প্রাইমারি আর সেকেন্ডারি প্রাচীর হয় না, যদি এখানে উভয় পাশে দেওয়া আছে, তখন এটাকে বলা হয় পিট। পিট মানে হলো কূপ। তো সহজ কথা, এটা তো খুব সহজ, খালি একটু গর্ত, আপনি এটাকে কূপ বলছেন। হ্যাঁ, কূপ। তাহলে কূপে কি হয়? শুধুমাত্র প্রাইমারি মধ্যপর্দা থাকে, আর এগুলো হয় না, প্রাইমারি সেকেন্ডারি হয় না। বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম, এই যে একটা কোষের কূপ আর একটা কোষের কূপ দুই পরস্পর মুখামুখি থাকে। যদি এরকম হয় তখন এটাকে বলা হয় পিট ফেয়ার। তাহলে পিট ফেয়ার হচ্ছে আমাদের কোষ মানে হলো কূপ জোড়া আর কি, কূপ জোড়া, তাই না? তাহলে কূপ শিখলাম, কূপ জোড়া শিখলাম। কূপ জোড়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর মানে এই না যে দুটো কোষ সরাসরি কানেক্ট হয়ে গেছে। দুটো কোষ কখনো সরাসরি কানেক্ট হয় না, অন্তত মধ্যপর্দাটা থাকে। কি থাকে? আমরা দেখতে পাচ্ছি অন্তত মধ্যপর্দাটা থাকে দুটো কোষের মধ্যে। এ হচ্ছে আর একটা কোষ আমাদের, এ হচ্ছে একটা কোষ, এ হচ্ছে আর একটা কোষ, এ হচ্ছে একটা কোষ, তাই না? এ হচ্ছে আর একটা কোষ, এ হচ্ছে একটা কোষ। তাহলে এদের মধ্যে কানেকশান নাই। যাই হোক, তাহলে এরকম ক্ষেত্রে মধ্যপর্দা, এটাকে বলা হয় পিট মেমব্রেন। মেমব্রেন মানে পর্দা, আমরা জানি। তাহলে পিট মেমব্রেন আসলে কি? এটা আসলে এক ধরনের মধ্যপর্দা। সহজ কথা, এটা আসলে মধ্যপর্দা। ঠিক আছে? পিট মেমব্রেন, মধ্যপর্দা। তাহলে কূপ শিখলাম, যে জায়গায় প্রাইমারি সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়নি। তারপর হচ্ছে দুটো কূপ পরস্পর মুখোমুখি, এটাকে বলে পিট পেয়ার। আর দুটো পিট পেয়ারের মাঝে কিন্তু একটা অবশ্যই এরকম পর্দা থাকে, এটাকে বলা হয় মধ্যপর্দা। তাহলে এটাকে পিট মেমব্রেন বলে, এটা আসলে একটা মধ্যপর্দা। এটা আমরা ক্লিয়ার হলাম।
আশা করি আমাদের বুঝাইতে পারছি। এখন আসো আমরা একটু প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর এবং ইয়েগুলো পড়ে নিই, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি বা গৌণ প্রাচীর। তাহলে আমরা মধ্যপর্দা পড়ব, প্রাইমারি পড়ব, সেকেন্ডারি পড়ব। প্রথমে হচ্ছে তোমরা এরকম করে পড়বা, হ্যাঁ, বইয়ে যেভাবে দেওয়া আছে এরকম না করে এরকম। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয় স্তর। নামের সাথে কাজের মিল আছে। এটার অপর নাম গৌণ প্রাচীর। আমি সব কিছু জানা লাগে, গৌণ প্রাচীর। ওকে, অবস্থান, এটা সকল কোষেই অবশ্যই এটা থাকতে পারবে, অবশ্যই এটা থাকে, তাই না? সকল কোষেই মধ্যপর্দা থাকতে হবে, তাই না? কেননা এটা ন্যূনতম না থাকলে কোষই আলাদাই হইল না, কোষ একত্র হয়ে গেল। মোট কথা কোষের নিজস্ব বাউন্ডারি নাই। সো একটা দেয়াল তো থাকতেই হবে মিনিমাম। এখন এর উপরে তুমি চাইলে দেয়াল দিতে পারো। তুমি চাইলে ধরো একটা দরজা তো সবারই থাকে, তুমি চাইলে এটার ওপর আমরা গেট দিই, কেচি গেট, তার সামনে আবার ঘরের সামনের আরও একটা দেয়াল দিই না? তাহলে কারো কারো ক্ষেত্রে দরজা কিন্তু সবার ক্ষেত্রে থাকতে হবে। কেউ কেউ আরেকটু প্রোটেকশনের জন্য প্রাইমারি প্রাচীর দিবে কেচি গেটের মতো, আর কেউ আরও বড় বাউন্ডারি দিবে যেটা সেকেন্ডারি প্রাচীর, যেটা অনেকের ক্ষেত্রে নাও থাকতে পারে। তাহলে অপেক্ষাকৃত নতুন কোষ এবং বিপাকীয় কোষে এটা থাকে, এটা তো সকল কোষেই থাকে। এটা হচ্ছে দ্বিতীয় স্তরটা তৈরি হয় নতুন কোষগুলো বা বাজক কোষগুলোতে, বাজক টিস্যুর কোষগুলোতে। বাজক কোষগুলোতে কি থাকে? প্রাইমারি প্রাচীরটা হয়। সেকেন্ডারি প্রাচীর একটু দীর্ঘ সময়ের ব্যাপার। ধরো তুমি অল্প কিছু সময়ের জন্য থাকবা, তুমি তার ওইটাতে চারপাশে দেয়াল দিবে না, হাইস্ট বাসার সামনে কেচি গেট। কিন্তু তুমি যদি চাও যে এখানে আমি পার্মানেন্ট থাকবো, স্পেশালি যারা রেন্টে না থেকে নিজের বাসায় থাকে, তারা তো দেয়াল দিবেই। তাহলে যেটা নির্দিষ্ট সময় একটু বেশি লাগে সেটা, যেমন বাজক ও বিপাকীয় কোষে হয় না, এগুলো সাধারণত স্থায়ী কোষে হয়। স্থায়ী দীর্ঘস্থায়ী কোষগুলোতে এগুলো হয়। বুঝতে পেরেছো কনসেপ্ট? ওকে, স্তরের সংখ্যা, এটা এক স্তর, এটা এক স্তর, আর এটা বহু স্তর, 3 স্তর বিশিষ্ট। তার মানে এটা একটু শেষের প্রসেস, অনেক লং প্রসেস। পুরুত্ব তো কম ইম্পর্টেন্ট, একটু পড়লে এটা হচ্ছে, এটা বেশি পুরু স্বাভাবিক। এটা হচ্ছে পিট পেয়ার। এটা কি পিট পেয়ারে খণ্ডিত? উত্তর হচ্ছে না, পিট পেয়ারের মধ্যে এই জায়গা যায় না। পিট পেয়ার কি এটাকে বেদ করে ফেলে, খণ্ড করে ফেলে? উত্তর হচ্ছে না, মধ্যপর্দাকে পিট পেয়ার ক্ষয় করে না। আমরা জানি মধ্যপর্দা পিট পেয়ারের মাঝেই থাকে, দুইটা পিট পেয়ারের মাঝে। বাট এই দুইটা তো খণ্ড হয়ে যায়, বা এই দুইটা শেষ হয়ে যায়, বা এই দুইটা ছিদ্র হয়, অর্থাৎ এই দুইটা অনুপস্থিত থাকে, এটাও বলতে পারো। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই লাইনটা, মেডিকেলের জন্য। মেডিকেলের জন্য এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ, আর এটা তো তোমরা পারোই। তাহলে এই দুটো লাইন তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সেটা হলো মধ্যপর্দার মেইন উপাদান হচ্ছে পেকটিক অ্যাসিড, পেকটিন। তাহলে মধ্যপর্দার মেইন উপাদান পেকটিক অ্যাসিড, পেকটিন। সেকেন্ডারি প্রাথমিক এটার মেইন উপাদান হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। প্রায় 40% সেলুলোজ থাকে। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করে যে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি, তোমরা জানো এই প্রশ্নটার উত্তর আমরা সবাই দিতে হবে, সেটা হলো সেলুলোজ। কি আবারও লিখে দিচ্ছি, সেলুলোজ, এখানে তো লেখাই আছে। তাহলে এইটাই হচ্ছে কোষ প্রাচীরে সবচেয়ে বেশি থাকে, সেলুলোজ। অনেকগুলো উপাদানই থাকে, কিন্তু এটা মেইন। তাহলে এটা হচ্ছে সেলুলোজ, হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান। এটা যেন আমরা কোনোভাবেই ভুল না করি। সেলুলোজ কি সেটা আমরা তৃতীয় অধ্যায়ে শিখব, যে সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজের পরিমাণ। আচ্ছা, তাহলে সেলুলোজ পড়লা তোমরা, এটারই হেমিসেলুলোজ আছে, কিছু কিছু গ্লাইকোপ্রোটিন আছে। তোমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রাইমারি পর্দার ইয়েগুলো মুখস্থ করা পারবা না। মধ্য পর্দা এটা হচ্ছে পাতলা পর্দা মনে করো, পেকটিক অ্যাসিড, পেকটিন, শেষ। এরপরে সেলুলোজ, বুঝতে পারছো প্রাথমিক প্রাচীরের মেইন উপাদান হচ্ছে সেলুলোজ। সো সেলুলোজ, হেমিসেলুলোজ মনে থাকবে, গ্লাইকোপ্রোটিন। এরপরে কি হয়? এরপরে আরও বেশি জমে, তখন কি হয়? আরও জটিল জটিল পদার্থ আসে, একদম পুরা ব্যারিয়ার দিয়ে দেয়, পানি বেদ করতে পারে না, ত্বকে একদম মোটা হয়ে যায়, এরকম হয় না? তো আমরা সেখানে কি দেখব তখন? মোম জাতীয়, লিগনিন, সুবেরিন, এগুলো দেখব। ওকে, তাহলে আমরা পেলাম সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন প্রাথমিক প্রাচীরে, লিগনিন এবং সুবেরিন সেকেন্ডারি প্রাচীরে। তাহলে কোষ প্রাচীরের মূল উপাদান কি? উত্তর হচ্ছে সেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের মূল উপাদান। এটা যেন আমরা সবাই বলতে পারি বা সবাই জানি। তাহলে এই 3টা কনসেপ্ট ক্লিয়ার হলো, তোমাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। এখন আসো, তোমরা যে জায়গাগুলোতে ভুল করো সেটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি কোষ প্রাচীরের গঠনে। কোষ প্রাচীর তুমি দেখো সেলুলোজ, এই সেলুলোজ 100টা মিলে মাইসেলি গঠন করে। মাইসেলি একটা সুতা ধরো, ওকে, এই 20টা মাইসেলি মিলে এইটা কিন্তু এক একটা কিন্তু এইটা, এখানের এক একটা কিন্তু এখানের একটা,
তাহলে এই 20টা মাইসেলি এখানে যদি অনেকে দিছে, এটা হয় মাইক্রোফাইবিল। মাইক্রো মানে ছোট ফাইবিল। 250টা মাইক্রোফাইবিল নিয়ে ম্যাক্রোফাইবিল, এটা দিয়ে কোষ প্রাচীর গঠিত। মানে আস্তে 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 সেলুলোজের লেয়ার তৈরি হচ্ছে মাংসপেশির মতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেলুলোজ সুতার মতো তৈরি করে আস্তে আস্তে দেয়াল তৈরি হবে কি দিয়ে? সুতাগুলো ক্রসলিং করে 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 করে, তাই না? একটা মোটা মোটা ইয়ে তৈরি হবে, তোমরা যেমন নেট বানাও এরকম তৈরি হবে দেয়াল। তাহলে দেখো সেলুলোজের 100টি সেলুলোজ অণু মিলে মাইসেলি, 20টি মাইসেলি মিলে মাইক্রোফাইব্রিল, 250টি মাইক্রোফাইব্রিল দিয়ে মাইক্রো থেকে ম্যাক্রোফাইব্রিল। আবারও ভাইয়ের সাথে বলে 100 সেলুলোজ অণু দিয়ে মাইসেলি, 20টি মাইসেলি দিয়ে মাইক্রোফাইব্রিল, 250টি মাইক্রোফাইব্রিল দিয়ে ম্যাক্রোফাইব্রিল, যেটা দিয়ে কোষের প্রাচীর গঠিত। তোমাদের জন্য মূল সমস্যা হয় এই মাইসেলি নিয়ে। কোষ প্রাচীরের গাঠনিক উপাদান হচ্ছে মাইসেলি। গাঠনিক একক, উপাদান না, গাঠনিক একক। তাহলে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হচ্ছে মাইসেলি, সেলুলোজ না। কিন্তু সেলুলোজ হচ্ছে এমনি উপাদানের দিক থেকে এগুলো তো সবই, তোমরা অনেকে বলে যে ভাই এটা তো সেলুলোজ অণুই, তাই না? তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ। তার মানে কোষ প্রাচীর মেনলি কি দিয়ে তৈরি? আমরা বলবো সেলুলোজ দিয়ে তৈরি। কিন্তু স্ট্রাকচার যখন তুমি দেখবা, তখন এখানে সবচেয়ে ছোট সুতার নাম কি? সবচেয়ে চিকন? উত্তর হচ্ছে মাইসেলি। এটা তোমাদেরকে জিজ্ঞাসা করবে। তাহলে কোষ প্রাচীরের গাঠনিক একক হচ্ছে মাইসেলি, কিন্তু কোষ প্রাচীরের উপাদান হচ্ছে, প্রধানতম উপাদানই হচ্ছে সেলুলোজ। কনফিউশনে পড়া যাবে না কোনোভাবে, এটাতে মানে হলো প্যাচ লাগানো যাবে না। দেখছো প্যাচগুলো কীভাবে পড়ে? ওকে, তাহলে আমরা এখন এই হচ্ছে আমাদের মূল কথা। দেখো বিটা ডি গ্লুকোজের কত, এটা আমরা শিখে নিব সামনে, এখন শিখতে হবে এমন কোনো কথা নেই, আমাদের অনেক সময় আছে। কোষ রসায়ন অধ্যায়টা খুব ভালোভাবে আমরা শিখবো, তখন আমরা পারবো ইনশাল্লাহ। তারপরও বিটা ডি গ্লুকোজ, বিশেষ কারণে এটাকে বিটা, বিশেষ কারণে এটাকে ডি বলে। বিডি লেখা আছে যদিও, এটা হবে বিটা ডি। হ্যাঁ, বিটা ডি গ্লুকোজ এর অসংখ্য অণু, এটা মনে রাখতে হবে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে একটা পলিমার, গ্লুকোজের পলিমারকে সেলুলোজ বলে, বিটা ডি গ্লুকোজ। 1 থেকে 3000 সেলুলোজ অণু দিয়ে সেলুলোজ চেইন, তার 100টা ওই যে বললাম 100টা সেলুলোজ চেইন দিয়ে হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। তাহলে 1 থেকে 3000 সেলুলোজ অণু দিয়ে একটা সেলুলোজ চেইন। কিন্তু সেখান থেকে মাইসেলি, 20টি মাইসেলি দিয়ে মাইক্রোফাইব্রিল, 250টি দিয়ে অনেকগুলো ম্যাক্রোফাইব্রিল বা তন্তু। দেখছো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। এখন আসো আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। যখনই একটু পড়বা একটু প্র্যাকটিস, একটু পড়বা একটু প্র্যাকটিস, একটু পড়ে মেডিকেল প্রশ্নগুলো সলভ করে ফেলবা। ওইটার সাথে সাথে একটু পড়ে ভার্সিটির প্রশ্নগুলো সলভ করে ফেলবা। ভাইদের অ্যাপে সব দেওয়া আছে। একটু পড়ে তুমি অনুশীলনী প্রশ্নগুলো সলভ করে ফেলবা। মানে এই যতক্ষণ পড়ছো এর মধ্যে যতগুলো আসছে, তাহলে বিগত বছরের ভার্সিটির প্রশ্ন, বোর্ড প্রশ্ন, মেডিকেল প্রশ্ন, এগুলো তোমার এইচএসসি লাইফে কমপ্লিট, প্রথম দিকেই কমপ্লিট। এগুলো পরে এসে মেডিকেলের 3 মাসে এসে রিভিশন দিব, প্রশ্ন ব্যাংক সলভ করবো মেডিকেলের, অসম্ভব। এতক্ষণ ধরে যা পড়াইছি এটা মেডিকেল লেকচারে, এটা ধরো 5 মিনিট, 5 মিনিটও কম আমার মনে হয়, 2 মিনিটের লেকচার। এতক্ষণ ধরে যা পড়াইছি, মুখস্থ করাচ্ছে, মেডিকেলে যখন পড়াবো 3-4 মিনিটের মধ্যে এটা শেষ। এর বেশি কখনো কেউ সময় দেবে, 3 মিনিটও দিবে না আমার মনে হয়। তো এখানে তোমাকে আমি 2 ঘন্টা দিচ্ছি। কেন? এখন সময়, এখন সুযোগ এটা করার। তখন গিয়ে তখন চটচট করে তুমিও নিয়ে নিবে। তুমি যখন এতক্ষণ পড়ে আসছো, এখন তোমার রিভিশন দিতে কতক্ষণ সময় লাগে? এখন তোমার বইটা আরেকবার পড়তে কতক্ষণ সময় লাগবে? তখন কোচিংয়ে গিয়ে জাস্ট ভাইয়া ডেলিভার দিবে, তুমি নিবা, বাসায় এসে প্র্যাকটিস। এটা এভাবেই মেডিকেল অ্যাডমিশন এক্সট্রা কোনো প্রিপারেশন নেওয়ার সুযোগ নাই। কেন? তোমাকে বইয়ের প্রত্যেকটা অংশ এভাবে মুখস্থ করতে হবে। বুঝতে পারছো? এগুলো 5 মিনিটে মুখস্থ করতে হবে। ভাইয়ের একটা ক্লাস মেডিকেল অ্যাডমিশনে 2-3-4 মিনিটের ক্লাস আসলে। তাহলে সাইটোপ্লাজমে অঙ্গাণু নয় নিচের কোনটি? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড। দেখো ভাইয়া কি বলেছি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয় নিচের কোনটি? মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড। অনেক শিক্ষার্থী, এত সহজ একটা প্রশ্ন হঠাৎ করে মানে হলো আচমকা মেডিকেলে ভুল করে কেন? দেখতে পাইছো? এটার কারণ হলো, দেখো এই প্রশ্নটা যে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং প্লাস্টিডে নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয়। ভাইয়া বলে দিয়েছি নিউক্লিয়াস আলাদা। সাইটোপ্লাজমের মধ্যে কি কি আছে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে প্লাস সাইটোসল, বাকি আলাদা নিউক্লিয়াস। ও সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নয়।
কনসেপ্ট যদি না বুঝো, চিন্তা যদি না করো, কিভাবে প্রশ্ন আসবে সেটা যদি না বুঝো, সারাক্ষণ পড়ে কোনো লাভ হবে না। এই জন্য বাসায় বসে বসে সারাক্ষণ পড়ে কোনো লাভ হবে না যদি আসলে না পারো। কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি বলে দিয়েছি, এখন তোমরাই উত্তর দিতে পারো। পেকটিক অ্যাসিড, সেলুলোজ, জাইলোগ্লুকান, গ্লাইকোপ্রোটিন। পারবা, এটাতে কোনো সন্দেহ নাই। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং শেয়ার করি, সেটা হলো অনেক শিক্ষার্থী এই যে সহজ প্রশ্ন না, এমনও হয় যে কোচিংয়ে বা আমাদের পরীক্ষাতে যে আমরা একই প্রশ্ন আবারও দিয়ে একদম হুবহু একই সেট প্রশ্ন আবার যদি ওরা পরীক্ষা দিই, ও তারপরও 100-90 পায় না। একই প্রশ্ন, কোনো চেঞ্জ নাই। তাহলে বুঝো যে স্টুডেন্টের কত মনোযোগী। এরকম একটা প্রশ্ন একটু আগে পড়ানোর পরও এখনও যদি জিজ্ঞেস করি, আমাদের স্টুডেন্টরা ভুল করবে। এখন এই সংখ্যা যদি আমাদের ধরো 1000 জনের মধ্যে 20 জন হয়, তখন এটা যখন হয়ে যাবে আমাদের ধরো 1 লক্ষ, তখন এখানে কিন্তু 2000 স্টুডেন্ট বাদ। বুঝতে পেরেছো? তাহলে 2000 স্টুডেন্ট একদম সবচেয়ে সহজতম কমনতম প্রশ্নে বাদ পড়ে যাবে। এভাবেই তো প্রত্যেকটা প্রশ্নে 2000 স্টুডেন্ট করে বাদ পড়ে 100টা স্টুডেন্টের মধ্যে যদি এভাবে কয়েক লাখই বাদ পড়ে যাওয়ার কথা, বাট এভাবেই তো স্টুডেন্টরা বাদ পড়ে যাচ্ছে। কোষ বিভাজনের কোন পর্যায়ে মধ্যপর্দার সূচনা ঘটে? ভাই স্পেসিফিকলি লাইন ধরে ধরে বলে দিয়েছি, ওইটাই জানতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসো, নিচের কোনটি প্রাথমিক প্রাচীরের উপাদান নয়? প্রাথমিক প্রাচীরের উপাদান কি কি আমরা বলে দিয়েছি। তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন। এখন কোনটা নাই এখানে সেটা একটু খেয়াল করো। দেখছো কনফিউশনে ফেলার জন্য কীরকম প্রশ্ন করতে পারে তোমাকে। কনফিউশনে ফেলার জন্য যদি এরকম ক্লারিটি নিয়ে না পড়ো, তাহলে কি সমস্যাটা হয় বুঝতে পেরেছো? শুধু দেখে না পড়লে। দুটি পাশাপাশি কোষের প্রাচীর ক্ষুদ্র ছিদ্রপথে স্থাপিত হয়ে সাইটোপ্লাজমিক সংযোগ, এটা আমরা এখনও কনসেপ্টে আসিনি, এটাকে বলে প্লাজমোডেজমাটা। এটা আমরা ইয়েতে বলবো সামনে। প্লাজমোডেজমাটা হচ্ছে এই যে দুটি পাশাপাশি কোষের প্রাচীর সবসময় এরকম বেদ করে না, ঠিক আছে? তাহলে এরা ছোট ছোট সূক্ষ্ম নালী পথে, এরকম সূক্ষ্ম ছিদ্রপথে নলাকার সাইটোপ্লাজমিক মানে একটা সাইটোপ্লাজম থেকে আরেকটা সাইটোপ্লাজমের কানেকশন বিল্ড করে। এই স্পেশালটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা বিশেষ ধরনের। ওকে, এটা নিশ্চয়ই পিট মেমব্রেন না, এটা মধ্যপর্দা না, মধ্যপর্দার অপর নামে পিট মেমব্রেন, এটা নিশ্চয়ই পিট ফেয়ার না। সো ধরো আমার শিক্ষার্থী, ও ভাইয়ার এই প্রশ্নটা ওর কমন পড়েনি, কিন্তু তারপরেও ও পারবে, কারণ ও শিওর যে এটাকে পিট মেমব্রেন বলা। ভাইয়া বলছে পিট মেমব্রেন মানে হলো মধ্যপর্দা, এটা দুটোর মধ্যে কানেকশানের কোনো কথা নেই। মধ্যপর্দা এটা তো দ্বিতীয় অপশনে। ফিট পেয়ার মানে দুটো কূপ, এদের মাঝখানে সরাসরি কানেকশান নেই। ভাইয়া বলে দিয়েছে যে এখানে মধ্যপর্দা থাকে। সো তাহলে ও বলতে পারবে এটা প্লাজমোডেজমাটা। দেখছো, মানে হলো ও আন্দাজ করলেও উত্তর সঠিক দিবে। অনেকে বলে না যে আন্দাজে দাগায় চান্স পাই গেছি, এমনি আন্দাজে দাগায় নাই। ওর আন্দাজের মধ্যে একটা মাপ আছে যেটা তোমার নাই, তাই না? পরবর্তীতে আসো, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কি? দেখছো প্রশ্নটা, তাহলে উত্তর তো তোমরা বলে দিয়েছি যে ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলি, যেটাই বলো। এবার আসো তাহলে প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম। জীববিজ্ঞান হাক্সলে এর মতে এটা কিন্তু লাগবে, প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌতভিত্তি। এটা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌতভিত্তি বলা হয়, এটা ক্ষতে আসে যে প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌতভিত্তি বলা হয়। ক্ষয়ের উত্তরগুলোর জন্য ভাই এত আলাদাভাবে পিডিএফ দিই। তো ধরো প্রোটোপ্লাজমকে জীবনের ভৌতভিত্তি কেন বলা হবে, কারণ এখানে জীবনের সকল কার্যক্রম হয়। ইটস লাইক এ বেস। এটার মধ্যে তুমি দেখতে পাবা শ্বসন হচ্ছে, এটার মধ্যে তুমি দেখতে পাবা কি সালোক সংশ্লেষণের বিক্রিয়াগুলো হচ্ছে, এটার মধ্যে এনজাইম, এটার মধ্যে আরএনএ, এটার মধ্যে বিভিন্ন উপাদান, এটার মধ্যেই তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, প্রোটিন সংশ্লেষণ হচ্ছে, এটার মধ্যেই তো মাইটোকন্ড্রিয়া। প্রোটোপ্লাজমের ভিতরে এগুলো পড়ে না? অবশ্যই পড়ে। প্রোটোপ্লাজমের ভিতরে নিউক্লিয়াসটা কিন্তু পড়ে। সো এই এভরিথিং জানতে হবে আমাদেরকে। তাহলে এটাকে বলা হয় প্রোটোপ্লাজমের জীবনের ভৌতভিত্তি। শেষ প্রোটোপ্লাজম। এরপর আসো বিজ্ঞানী সাইটোসল শব্দটি ব্যবহার করেন বিজ্ঞানী ল্যাড্রি। এরপর আছে ফেলিক্স ডুজার্ডিন কোষের মধ্যে জেলির মতো থকথকে পদার্থকে সারকোড বলেন। এই প্রোটোপ্লাজমকে সারকোডও বলে। এটিকে কি বলেন? সারকোড বলেন। ঠিক আছে, এগুলো জাস্ট এক্সট্রা ইনফো ফর মেডিকেল অ্যাসপিরেন্টস। তোমরা জাস্ট এগুলো মুখস্থ করে নিবা চট করে, এর বেশি তোমাদের দরকার পড়বে না, একবার দুইবার, এর জন্য, এর বেশি না। ওকে, সাইটোপ্লাজমীয় মাতৃকা। তাহলে সাইটোপ্লাজমীয় মাতৃকার এই যে এইটা দেখো, অপেক্ষাকৃত ঘন এবং কম দানাদার বহিস্থ অঞ্চল থাকে আর ভিতরের অঞ্চল থাকে। সাইটোপ্লাজমের
ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা বহিস্থ অঞ্চল থাকে, একটা ধরো এটা হচ্ছে সাইটোপ্লাজমের পুরোটুকু অঞ্চল, এটা প্লাজমা মেমব্রেন দিয়ে, সাইটোপ্লাজমের বাইরের মেমব্রেনটা কি প্লাজমা মেমব্রেন, এটা দিয়ে ঘেরা। তো প্লাজমা মেমব্রেন এখানে এই এই অঞ্চলগুলো একটু বেশি শক্ত থাকবে, লাইক এরকম যে তুমি একটা কেক কিনছো বা কোনো একটা পিঠা বানাইছো, যেটার আমরা জানি সাইড গরম হয়, পাশ গরম হয়, মাঝখানে নরম, মাঝখানে কাঁচা থাকে, এরকম হয় না? অনেক ক্ষেত্রে হয়। মনে রাখার জন্য বলছি, এখানে কাজে লাগবে। সো এই যে বাইরের শক্ত অঞ্চল অপেক্ষাকৃত ঘন কম দানাদার বহিস্থ শক্ত অঞ্চল, এটিকে বলবো আমরা বাইরে অ্যাক্টো, ভেতরে বলবো অ্যান্ডো। বাইরে অ্যাক্টো, অ্যাক্টোপ্লাজম, ভেতরে অ্যান্ডোপ্লাজম। বুঝতে পেরেছো? তাহলে বাইরে অ্যাক্টোপ্লাজম, ভেতরে অ্যান্ডোপ্লাজম, এটিকে অ্যাক্টোপ্লাজম বলে। বা কোনো কিছুর কর্টেক্স আর মেডুলাও আমরা বলি অনেক ক্ষেত্রে। এই বাইরের অংশগুলো এগুলো শক্ত, এটাকে বলে কর্টেক্স, কেন্দ্রীয় অংশগুলোকে আমরা বলি মেডুলা, এরকমও বলি। প্লাজমা জেল বলে। আর কম অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। এটা আমরা শিখে নিলাম, কাজে লাগবে। এবার আসো প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য। তাহলে আমরা সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া নিলাম, যদিও আমরা সাইটোপ্লাজমের ভিতরে যাই না, এখন আমরা যাব না, কেন আমরা আগে এর মধ্যে প্রোটোপ্লাজম শেষ করব, তারপরে প্লাজমা মেমব্রেন, তারপরে সাইটোপ্লাজম, একদম সিরিয়ালে ধীরে ধীরে ভিতরের দিকে যাব। প্রোটোপ্লাজম অনেক বেশি পানি। তাহলে মূলত আমরা জানি পানিকে বলা হয় জীবনের, পানির অপর নাম জীবন, এটার অন্যতম কারণ এটা কিন্তু 70 থেকে 90%। এই জন্য পানিকে ফ্লুইড অফ লাইফ বলে, এটা আমরা সবাই পারবো। ফ্লুইড অফ লাইফ কোনটিকে বলা হয়? পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ। এটি দানাদার কলয়েড ধর্মী, এটি দানাদার কলয়েড ধর্মী। এমনি দেখতে এটা কিন্তু স্বচ্ছ, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে, যদি অস্বচ্ছ হয় সবসময় একরকম থাকে না, বাট স্বচ্ছ দেখতে। কেমন? স্বচ্ছ, দানাদার কলয়েড ধর্মী। কলয়েড ধর্মী এর অর্থ হলো তরল না। তাহলে কিরকম? জেলির মতো, দইয়ের মতো, থকথকে। বুঝতে পারছো? তাহলে এরকম যেটা তরল না আবার কঠিনও না। বুঝতে পারছো না? জেলি যেমন থকথকে, এই কথাটাই তোমাদেরকে জানতে চাই বা এটা বলতে হবে, হ্যাঁ, এটা বুঝতে হবে। তাহলে এটা কলয়েডাল ধর্মী এবং দানাদার। কলয়েড নিয়ে আমরা কথা বলবো কেমিস্ট্রিতে, আপাতত এতটুকুতেই থাকুক। আপেক্ষিক গুরুত্ব পানির অপেক্ষা বেশি হওয়ারই কথা। উত্তাপ, অ্যাসিড বা অ্যালকোহলে এটা জমাট বেঁধে যায়, প্রোটোপ্লাজম এটা জমাট বেঁধে যায়। তাহলে উত্তাপ দিলে মানে তাপ দিলে অ্যালকোহল, অ্যাসিড, এটাতে এটা জমাট বেঁধে যায়। বুঝতে পেরেছো? এটা নষ্ট হয়ে যায়, সহজ কথা, এটা গুণাগুণ হারাই ফেলে। এটা যেন আমরা মারা উত্তাপ, অ্যাসিড, অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে। এটা আমাদের ক্ষেত্রে হয়, আমাদের কোষে কিছু একটা পড়লে, এগুলোই তো পড়লে আমাদের কোষেই তো প্রোটোপ্লাজমই আছে, তাই না? তো একই ঘটনা ঘটবে, উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহল এটা জমাট বেঁধে যাবে তাপ লাগলে। ওকে, তবে এটারও একটা সীমা আছে, নিশ্চয়ই হালকা তাপ লাগে সব ঠিক হয়ে যায়। এখন আসো প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য কি। প্রথম বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজম জীবন্ত। তাহলে জীবন্ত কিভাবে বুঝবা তুমি? প্রোটোপ্লাজম উদ্দীপনায় সাড়া দেয়। উদ্দীপনায় সাড়া দেওয়ার অর্থ কি হবে? উদ্দীপনায় সাড়া দেওয়ার অর্থ হবে যদি এটাতে কোনো একটা বিরূপ প্রভাব আসে, কোনো একটা কিছু হয়, এটা ওই রকম কাজ করে হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য। এটার পিএইচ বাড়লে এটা কমানোর চেষ্টা করবে, এটার যদি কোনো তাপ এগুলো রোধ করার চেষ্টা করবে, ওর কোনো ক্ষতি হওয়ার হলে ওগুলো মানে হলো চেষ্টা করবে সব কিছু। এটা হচ্ছে আমাদের উত্তেজনায় সাড়া দেয়। আমরা যখন স্টিমুলাই দিই ও একটা রেসপন্স করবে। এটা হলো এর প্রথম কথা। সেকেন্ড হচ্ছে খাদ্য তৈরি, এগুলো খাদ্য তৈরি প্রোটোপ্লাজম করে, ব্যাপারটা এমন না। তাহলে কে করে? যেহেতু এর মধ্যে কোষের সব অঙ্গাণুই আছে, প্রোটোপ্লাজমের মধ্যে এগুলো সবই ইনক্লুডেড। সো ওরা যা করে প্রোটোপ্লাজম তা করে বলে আমরা বলি আর কি, বা ওরে বইয়ে বলা আছে। খাদ্য তৈরি করে, প্লাস্টিক ধরো, খাদ্য হজম, আত্তীকরণ মানে শোষণ, তারপরে শ্বসন, খাদ্যকে ভাঙা, যেমন মাইটোকন্ড্রিয়া এই কাজটাতে হেল্প করে আমাদের, বৃদ্ধি, জনন ইত্যাদি কাজ প্রোটোপ্লাজমে ভূমিকা আছে। সকল মেটাবলিক কার্যকলাপ এখানে হয়ে থাকে বা করে থাকে, একই কথা। ওর ভেতরে হয় মানে ওই করে, এরকম বোঝানো। প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য হয় দিন শেষে কার? জীবের বৈশিষ্ট্য। অভিস্রবণ প্রক্রিয়ায় ও পানি গ্রহণ করতে পারে এবং ত্যাগও করতে পারে। ঠিক আছে? ও পানি গ্রহণ করে ফুলেও যাইতে পারে, আবার ত্যাগও করতে পারে, স্ফীত হয়েও যেতে পারে, আবার ত্যাগও করতে পারে। এটা তোমাদের মাঝে মাঝে কোশ্চেন আসে যে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য। প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য দেখো। প্রথমত প্রোটোপ্লাজম হচ্ছে কোষের সমুদয়জীবী অংশ, নির্জীব বাদে।
সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমেরই একটা ছোট অংশ। নিউক্লিয়াস একদিক থেকে বাদ যাবে, আরেক দিক থেকে প্লাজমা মেমব্রেন বাদ যাবে। প্লাজমা মেমব্রেন আর নিউক্লিয়াস বাদ গেলে মাঝখানে যে অংশটা থাকবে সেটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা গেলো আমাদের প্রথম ভিত্তি, ঠিক আছে? ওকে, নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষঝিল্লি এটারও ভিতরে অবস্থিত। এখানে লেখা না কোষঝিল্লির ভিতরে অবস্থিত। ওকে, তাহলে এটার অংশ হচ্ছে কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। আর এটার অংশ হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর মাতৃকা, ওর নিজের অংশ। নিউক্লিয়াস যুক্ত, তাই এটা বংশগতির দ্বারক এবং বাহক। এর বৈশিষ্ট্যই জীবের বৈশিষ্ট্য, কারণ ওর মধ্যে নিউক্লিয়াস আছে। ওর বৈশিষ্ট্য জীবের বৈশিষ্ট্য নাই, কারণ ওর নিউক্লিয়াস নাই। সো বংশগতির ধারক এবং বাহক। ও বংশগতি বলতে আমরা কি বুঝাই? জীবের বৈশিষ্ট্য বংশ পরস্পরায় যাওয়া। আমার বৈশিষ্ট্য আমার সন্তানের মধ্যে সঞ্চারিত হওয়া, আমার পিতামাতার বৈশিষ্ট্য আমার মধ্যে আসা, এটা বংশগতি। এটা কে নেয়? প্রোটোপ্লাজম নেয় না সাইটোপ্লাজম নেয়? নিশ্চয়ই ক্রেডিটটা নেবে প্রোটোপ্লাজম, কারণ ওর মধ্যে নিউক্লিয়াস আছে সেজন্য। এটা গেল। পানি তো এটার মধ্যে অনেক বেশি, সাইটোপ্লাজমের ক্ষেত্রেও কিছু অংশ পানি, এগুলো ব্যারি করে। সো এটা ইম্পর্টেন্ট কোনো কাজ না। জীবনের আধার হিসেবে কাজ করে আর কোষ অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। সো ও যেহেতু বিগ বয়, ওর ভেতরে সব সাইটোপ্লাজম নিজেই ইনক্লুডেড। সো এটা পার্থক্য করাটা আসলে বৈষম্য, তাই না? কারণ ও ওর সাথে ইনক্লুডেড, এটা দুইটা ভিন্ন পার্টি না। একজনের ভিতরে মা আর তার সন্তানের মধ্যে তুলনা। তো এটা করার দরকার নেই, মানে তোমরা পড়লা। ওকে, এবার হচ্ছে সাইক্লোসিস। এটা তোমাদের মাঝে মাঝে জিজ্ঞাসা করে। প্রোটোপ্লাজমের মধ্যে মাঝে মাঝে ঘূর্ণন দেখা যায়। কি দেখা যায়? ঘূর্ণন দেখা যায়। এটা ধরো কোষ গহ্বর হলে বা একটা দিককে ঘিরে দেখো, এরকম প্রোটোপ্লাজমের মধ্যে এরকম ঘূর্ণন দেখা যায়। যদিও ঝড় তুফানের মতো অত জোরে না তুমি যত ভাবতেছো, জাস্ট ফ্লুইডের মুভমেন্ট দেখা যায়। একমুখী আবর্তন হয় অথবা বহুমুখী আবর্তন। তার মানে একমুখী মানে হলে একটা কেন্দ্র করে এরকম আবর্তন হয়, বহুমুখী মানে বিভিন্ন জায়গায় একটা একটা করে হওয়া। এটা মাঝে মাঝে জিজ্ঞাসা করতে পারে। আমরা শুধু এতটুকু জানা লাগবে, প্রোটোপ্লাজমের ঘূর্ণনকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। প্রোটোপ্লাজমের মুভমেন্টকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। মনে থাকবে, থাকতেই হবে, কারণ এটার সাথে আমরা প্লাজমা মেমব্রেন কানেক্ট করব। এটা হতে পারে একমুখী এবং বহুমুখী। একমুখী আবর্তনের উদাহরণ জানতে হবে পাতাজাজি, আর বহুমুখী ট্রান্সজেন্ডিয়া। তাহলে এই দুটো আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এই দুটো, তাহলে এই একমুখী এবং বহুমুখী এটা ভালো করে মনে রাখতে হবে বা জেনে রাখতে হবে একটু করে। কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে দৃশ্যমান চলনকে কি বলা হয়? রোটেশন, সার্কুলেশন, সাইক্লোসিস, ফ্লিপ-ফ্লপ। অনেকেই শিক্ষার্থী মনে করবে স্বাভাবিক, রোটেশনও হতে পারে, সার্কুলেশনও হতে পারে, বা অর্থ অনুযায়ী বলতে পারে সার্কুলেশন। না বুঝে না শুনে যে কত রকম উত্তর দেয় এটা তো আমরা জানি। সো সঠিক উত্তর সাইক্লোসিস। ইংলিশে দেওয়া আছে, বানান কিন্তু শিখতে হবে। তোমরা কিন্তু অনেকেই আমাদের শিক্ষার্থীরা এটা ভুল করে ফেলো। মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু ইংলিশ আর বাংলা দুই ভার্সন আছে, সেটা সমস্যা না। সমস্যা হলো বাংলা প্রশ্নে ইংলিশ দিতে পারবে না এমন কোনো নিয়ম নাই। ইংলিশ তো সবই ইংলিশে হবে, সেটা তো বাংলা দিবে না। কিন্তু বাংলায় প্রশ্নে ইংলিশ অপশন দিতে পারবে না এমন কোনো নিয়ম নেই। লাইক এরকম, এই সরাসরি ইংলিশ উঠাই দিবে। সো তখন কিন্তু আমাদের ইংলিশ জানতে হবে, কেননা একজন এইচএসসি স্টুডেন্ট হিসেবে যারা মেডিকেলে আসতে চায় তাদের ইংলিশ জানতে হয়, এটা জানতে হবে। ওকে, এরপর হচ্ছে ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট। এটা জানবা, ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট কোষ ঝিল্লির। ফ্লিপ-ফ্লপ মুভমেন্ট কার? যখন তুমি প্র্যাকটিস করছো প্রশ্নগুলো তখন এভাবে করবা, হ্যাঁ, যে যাতে তুমি এটা কি এটা জেনে নাও অন্তত। কোষ ঝিল্লির। ওকে, এগুলো তোমরা চাইলে এআই এর হেল্প নিয়েও সহজে জেনে নিতে পারো এখনকার সময়। বহুমুখী আবর্তনের উদাহরণ আর একমুখী প্রবর্তনের উদাহরণ। তাহলে আমরা বহুমুখী আবর্তন পেলাম আর একমুখী আবর্তন পেলাম। আমরা উত্তর দিয়েছি একমুখী আবর্তন হচ্ছে পাতা ঝাঁঝি। সো বহুমুখীকে এটা তোমরা উত্তর দাও, উত্তর দেওয়া আছে। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটাতে, সেটা কি? প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি এমন একটা টপিক যেটা এইচএসসি, মেডিকেল এবং মেডিকেল পরবর্তী মেডিকেল অ্যাডমিশনের বাইরে সেটাতেও কাজে লাগে, এবং এইটার উপর অনেক কাজ আছে, ঠিক আছে? সো এইটাকে আমরা কনসেপ্টটাকে খুব ভালোভাবে শেখা আমাদের জন্য অনেক 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 বেশি জরুরি, কিন্তু প্লাজমা মেমব্রেনটাকে ভালোভাবে শেখা। প্লাজমা মেমব্রেন কোষঝিল্লির জীবন্ত মেমব্রেন। এটা কি আমাদের প্রাণীকোষে পাওয়া যায়? ইয়েস, এটা উদ্ভিদ কোষও প্রাণীকোষে দুটাতেই পাওয়া যায়। বিভিন্ন মডেল আছে। এইচএসসি লাইফে তোমাদের জন্য জাস্ট একটা লাইন দরকার, যারা মেডিকেল অ্যাডমিশন দিচ্ছ তাদের জন্য একটু পড়তে হবে। আমরা প্রথম মডেলগুলো দেখে নিই। একটা হতে পারে
দ্বিস্তরী লিপিড ও প্রোটিন মডেল, গটার এবং গ্রিন্ডেল। তোমরা দুটো মডেল একটু ভালো করে মনে রাখবা। এক হলো স্যান্ডউইচ মডেল, দ্বিস্তর বিশিষ্ট মডেল, যেটা একটা সুনির্দিষ্ট মডেল ড্যানিয়েল ডেপসনের, এটা মনে রাখবা তোমরা বেশি। স্যান্ডউইচ মডেলটা একটা। সেকেন্ড হলো একক পর্দা হাইপোথিসিস, বা উনি মনে করেন একটা ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, বিজ্ঞানী রবার্টসনের। দুটো নাম মুখস্থ করাইলাম, বিজ্ঞানী রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস। একবার দুইবার তিনবার। আমি যেটা কল্পনা করি সবসময় একটা জিনিস মনে রাখার জন্য, সেটা হলো ধরো মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে ইউনিট মেমব্রেন হাইপোথিসিস কে আবিষ্কার করেন বা কে প্রদান করেন, আমরা বলবো বিজ্ঞানী রবার্টসন। মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে ওই প্রশ্নটা তোমার সারা জীবন মনে থাকতো, তাই না? কেন তুমি এটা মিস করে আসছো। সো এই প্রশ্ন এখন শিখে নাও, তাহলে যেন তোমার মিস না হয়, বোঝানোর জন্য বলছি। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না, আইসবার্গ মডেল, সিঙ্গার এবং নিকলসনের। এটা তো আমরা সবাই জানতেই হবে। ফ্লুইড মোজাইক মডেল, অপর নাম আইসবার্গ মডেল, এটা হচ্ছে সিঙ্গার অ্যান্ড নিকলসন, যেটা আমরা পড়বো। এটাই হচ্ছে আমাদের আদর্শ বর্তমান সময়ে সবচেয়ে গ্রহণযোগ্য, বলবো আমরা গ্রহণযোগ্য। এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। তাহলে আমরা কি কি পেলাম আমাদের মডেলের মধ্যে? স্যান্ডউইচ মডেল ড্যানিয়েল এবং ডেপসনের, আমরা পেলাম রবার্টসনের ইউনিট মেমব্রেন হাইপোথিসিস, আমরা পেলাম সিঙ্গার এবং নিকলসনের আইসবার্গ মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। এই মডেলগুলো যখন আমরা শিখলাম, এখন আমরা চলে আসছি সবচেয়ে গ্রহণযোগ্য মডেল, নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল সবচেয়ে গ্রহণযোগ্য, সিঙ্গার এবং নিকলসন দিয়েছেন, এবং 1972 সালে, বাংলাদেশের স্বাধীনতার 1 বছর পরে, 1972 সালে। তাহলে সবচেয়ে গ্রহণযোগ্য এটা কি, এটা তোমাদেরকে কি বলতে হবে যে প্লাজমা মেমব্রেনের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল কোনটা? ফ্লুইড মোজাইক মডেল। এটা কি একটা এইচএসসি শিক্ষার্থী হিসেবে এই কথাটা কি তোমাদেরকে কখনো জানাইতে হবে? আমি বলেছি না, সবচেয়ে গ্রহণযোগ্য, একমাত্র, প্রধান, সবচেয়ে ছোট, সবচেয়ে বড় ইত্যাদি সব কিছু যারা মেডিকেলে পড়তে চাও তাদের একদম টোটস্থ, মুখস্থ, মেমোরস্থ সব থাকতে হবে। এবার হচ্ছে ফ্লুইড বলা হয় কেন আর মোজাইক বলা হয় কেন, বা আইসবার্গ মডেল দুটোই বলা হয় কেন, আমরা এটা শিখতে হবে। ফ্লুইড হচ্ছে এটার যে ফসফোলিপিডটা, এটার জন্য এটা ডোল খাইতে থাকে। সো আমরা একটু পরে দেখব এটার ফসফোলিপিড, এটার জন্য বলা হয় ফ্লুইড। আর মোজাইক বলা হয় এটাতে থাকা প্রোটিনের জন্য। এটাতে বিভিন্ন কালারের প্রোটিন থাকে, মানে হলো বিভিন্ন রকমের প্রোটিন থাকে। তোমরা জানো ইন্ট্রিগাল প্রোটিন থাকে এরকম, এটা যদিও ডাবল লেয়ার, বা একটু ডাবল লেয়ারে কিনি, এই হচ্ছে ডাবল লেয়ার ফ্লুইড। এটাতে কি থাকে? আমাদের ইন্ট্রিগাল প্রোটিন থাকে, এটাতে পেরিফেরাল প্রোটিন থাকে, এটাতে ইন্ট্রিগাল প্রোটিন থাকে, এটাতে পেরিফেরাল প্রোটিন থাকে। কি থাকে? পেরিফেরাল প্রোটিন। তাহলে আমাদের এই ধরো আমাদের ইন্ট্রিগাল প্রোটিন, যেটা এই দুইটাকে মাঝে ভাগ করে যাবে, এটাতে থাকবে পেরিফেরাল প্রোটিন, এটাতে থাকবে গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন, তাহলে ইত্যাদি বিভিন্ন থাকবে, উপাদান থাকবে, ঠিক আছে? ইত্যাদি বিভিন্ন উপাদান থাকবে। এটাতে কিছু কোলেস্টেরলও থাকে মাঝে মাঝে। এই জিনিসটা দেখতে কেমন? এই যে নানা রং, নানা উপাদান, এগুলো দেখতে বলা হয় মোজাইক। বাস্তবে মোজাইক বলতে যা বোঝায় ঠিক একই জিনিস এখানেও। তাহলে বাস্তবে আমরা মোজাইক মানে কি, ভাঙ্গা ভাঙ্গা আমরা দেখি অনেকগুলো কাঁচ মিলে ভিন্ন ভিন্ন কালারের, সেটা দিলে এটাকে বলা হয় মোজাইক। সো একই জিনিস এই ঘটনাতে থাকার কারণে এটাকে আমরা বলছি মোজাইক। তাহলে ফ্লুইড ফসফোলিপিডের জন্য, আর মোজাইকটা হচ্ছে এটার বিভিন্ন উপাদানগুলো, স্পেশালি প্রোটিনের জন্য এগুলো থাকে, এটাকে বলা হয় ফ্লুইড মোজাইক, প্রোটিন, লিপিড, এগুলো, ঠিক আছে? তাহলে ফ্লুইড মোজাইক মডেল কেন বলা হয় এটা জানলাম। আরেকটা মডেল বলা হয়, এটার নাম আইসবার্গ মডেল। কি বলে? আইসবার্গ মডেল। এটাকে বলা হয় আইসবার্গ মডেল। কেন আইসবার্গ মডেল বলা হয় সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। এই পুরোটুকু যদি হয় আমাদের কি, পুরোটুকু যদি হয় আমাদের সমুদ্রের পানি, ধরো এই লিপিডগুলো, এগুলো অনেক বেশি থাকে, ফসফোলিপিড। এটা এর মধ্যে কিছু কিছু কোলেস্টেরল, কিছু কিছু প্রোটিন, এই যে প্রোটিন, কিছু কিছু পেরিফেরাল প্রোটিন, এই যে বাহ্যিক, এই যে প্রোটিন থাকে। আইসবার্গে কি দেখি আমরা? এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে আইস, এরকম শুধু একটু আইসের মাথা দেখা যায়, এটাই তো আমরা বলি আইসবার্গ। সো এই জন্য এটাকে বলা হয় আইসবার্গ মডেল। দুটো কথা বুঝতে পেরেছ? প্রোটিন হচ্ছে এখানে আইস বলতে পারো, আর এটা হচ্ছে সমুদ্রের পানি, ফ্লুইডটা। এই হচ্ছে তোমার ফ্লুইড মোজাইক মডেল।
দেখে শুনে বলো এটা একস্তরী না দ্বিস্তরী? উত্তর হচ্ছে এটি একটি দ্বিস্তরী মডেল। এটাতে দুটা স্তর আছে। এই স্তরগুলো কি দিয়ে তৈরি? প্রত্যেকটাই ফসফোলিপিড দিয়ে তৈরি। এই যে মানুষের মতো দেখতে পাচ্ছ, এগুলো ফসফোলিপিড। এখানে ফসফেট দেখতে পাচ্ছ, এ ফসফেট হেড আর লিপিড লেস থাকে, এ দুটা। এগুলো এই পাশে আর এগুলো এই পাশে। এটার কারণ কি? আমরা জানি লিপিড প্রান্ত কখনো পানি পছন্দ করে না, লিপিড তেল কখনো পানি পছন্দ করে না, চর্বি কখনো পানি পছন্দ করে না, ওরা পানি বিকর্ষী, হাইড্রোফোবিক। সো লিপিড প্রান্ত আর এই যে ফসফেট, ও হচ্ছে হাইড্রোফিলিক, ও পানিকে আকর্ষণ করে। সো সেই হিসাবে বাইরের অংশ কোষের পানি থাকতে পারে, কোষের ভিতরের অংশ পানির উপাদান থাকে। আমরা জানি সাইটোপ্লাজম সহ অন্যান্য সবগুলো বেশিরভাগ উপাদানই পানি। এই অঞ্চলগুলো এজন্য এরা দুইটা মাথামাতি এরকম, ও এর দিকে ওর দিকে, অর্থাৎ এই অঞ্চলটা কিন্তু লিপিড অধ্যুষিত অঞ্চল। এই অঞ্চলে লিপিডের কথা চলে এবং যে সকল উপাদান লিপিড দ্রবণীয় তারা কিন্তু এই অঞ্চল দিয়ে ভালোভাবে চলতে পারে, আসতে পারে। পানিতে দ্রবণীয় উপাদান সহজে এইভাবে আসতে পারে না। তার জন্য এই যে ইন্ট্রিগাল প্রোটিন আছে, বিভিন্ন চ্যানেল আছে, এগুলো টাকা দিয়ে আসতে হয়। এটা আমরা পরে ডিটেলসে আস্তে 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 বিভিন্ন প্রেক্ষাপটে জানবো। বাট এতটুকু তো আমরা বুঝতে পারছি যে এইটা লিপিড অধ্যুষিত অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলে লিপিডের কথাই শোনা হয়। এই জন্য ওরা দুই পাশ দিয়ে মাঝখানে সবই লিপিড। ওকে, তাহলে এটা একটি দ্বিস্তরী ফসফোলিপিড দিয়ে গঠিত, ফসফোলিপিড বাইলেয়ার বলি আমরা এটাকে। তাহলে এটার মেইন উপাদান হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার, এটা যেন প্রথম কথা। সেকেন্ড হচ্ছে এটাতে কিছু প্রোটিন আছে। কি কি প্রোটিন আছে? একটা হতে পারে যেটা দুই প্রান্তকে বেদ করে, ইন্ট্রিগাল, একদম অন্তর্বেদী, পুরা প্রথিত। আরেকটা হতে পারে ফেরিফেরি, বাইরের অঞ্চল। তাহলে বাইরে থাকলে ফেরিফেরাল, ভিতরে একদম ভেদ করে চলে গেলে ইন্ট্রিগাল, তাহলে ইন্ট্রিগাল পেরিফেরাল। এগুলো থাকতে পারে প্রোটিন। কিছু কোলেস্টেরল থাকে, স্পেশালি জীবে, আমাদের ক্ষেত্রে এটা থাকে। এটা সারফেসে কিছু গ্লাইকোপ্রোটিন থাকে, গ্লাইকোলিপিড থাকে। এই যে লিপিড, গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একত্রে বলে গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোপ্রোটিন শব্দটার অর্থ কি? শব্দটার অর্থ হচ্ছে এটার মধ্যে কার্বোহাইড্রেট আছে গ্লুকোজের মতো। তাহলে একটা হচ্ছে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন। গ্লাইকোলিপিড শব্দটার অর্থ কি? ধরো গ্লাইকোজেন, তাই না? তোমরা গ্লাইকোজেন পড়েছো। ধরো গ্লাইকোজেন এক ধরনের কার্বোহাইড্রেট, জটিল পলিমার। তাহলে এই যে গ্লাইকোজেন প্লাস ধরো লিপিড, গ্লাইকোলিপিড। কার্বোহাইড্রেট হইলে আমরা গ্লাইকোর ইয়েগুলো বলি। তাহলে গ্লাইকোলিপিড মানে হলো কার্বোহাইড্রেট প্লাস লিপিড, কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন, এ দুটোকে একত্রে বলে গ্লাইকোক্যালিক্স। এটাকে কি বলে? গ্লাইকোক্যালিক্স, এটা জানবা। এছাড়াও এটার মধ্যে বিভিন্ন বাহ্যিক প্রোটিন সহ আরও অনেক উপাদান আছে। এটার মধ্যে ঔষধ, এটার মধ্যে হরমোন, এটার মধ্যে রিসেপ্টার, এগুলোর মধ্যে বহু জায়গায় ড্রাগের রিসেপ্টার থাকে। এই যে এগুলোর উপর ড্রাগ কাজ করে, অনেক ড্রাগ এটার উপর কাজ করে। ওকে, এবার আসো তাহলে কোষঝিল্লির উপাদান কি এমসিকিউতে আসবে? নয়তো কি আসবে? এটাই আসবে যে নিচের কোনটি কোষঝিল্লির বৈশিষ্ট্য নয় আর নিচের কোনটি কোষঝিল্লির উপাদান নাই, এগুলোই প্রশ্ন করবে তোমাকে। তাহলে কোষঝিল্লির উপাদান কি কি আমরা ঠান্ডা মাথায় চিন্তা করি। প্রথমত ফসফোলিপিড বাইলেয়ারের ফসফোলিপিড, প্রোটিন, সেটা হোক ইন্ট্রিগাল পেরিফেরাল, প্রোটিন, কোলেস্টেরল এবং কার্বোহাইড্রেট। তাহলে কোলেস্টেরল এবং কার্বোহাইড্রেটের জটিল যৌগ, কার্বোহাইড্রেটের ইয়েতে গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড ইত্যাদি। ভাগের হিসাবে প্রোটিন কোষঝিল্লির অনেক অংশ সাইড থেকে আসে, লিপিড আছে। আর এটা তোমাদেরকে যদি কোষঝিল্লির প্রধান উপাদান কি তোমরা বলবো ফসফোলিপিড, শেষ, ফসফোলিপিড বাইলেয়ার। এটা হচ্ছে তোমাদের কাজ। কোষঝিল্লির প্রধান উপাদান কি তোমরা বলবা? ফসফোলিপিড বাইলেয়ার। ওকে, তাহলে কোষঝিল্লিতে শুধু ফসফোলিপিড, এই জায়গায় আমরা জানি কোষঝিল্লির লিপিডগুলোর মধ্যে ফসফোলিপিড আছে। এই ফসফোলিপিডের মধ্যে জটিল আছে, সরল আছে। জটিল হচ্ছে আমাদের লেসিথিন আর সরল হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। জটিল হচ্ছে লেসিথিন, সরল হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। ঠিক আছে, জটিল। এবং আমরা এখন ফসফোলিপিড কই পাবা তুমি? ফসফোলিপিড নিয়ে পড়াশোনা আছে তোমার তৃতীয় অধ্যায়ে। সব এখানে যত কার্বোহাইড্রেট, প্রোটিন আর ইয়ে নিয়ে কথা বলবো সব তৃতীয় অধ্যায়, বা কিন্তু তৃতীয় অধ্যায়ের ক্লাসও দিব। তৃতীয় অধ্যায়ের ক্লাসটা না করে এইচএসসি শুরু করা যায় না, মেডিকেল অ্যাডমিশনের জন্য বসা যাবে না। তৃতীয় অধ্যায়টা ভালোভাবে পড়লে এগুলো সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জটিল সরল পড়লা। আর কোষঝিল্লির শুষ্ক ওজনের 75 কিন্তু লিপিড। যদিও তোমরা দেখেছো যে প্রোটিন অনেক বেশি, সেটা দেখতে, কিন্তু ওজনের দিক থেকে বা প্রধান উপাদানের দিক থেকে কিন্তু ওই বেশি কে? ফসফোলিপিড। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেল। তাহলে মেনলি ফসফোলিপিড, এটা যেন জানা থাকে। ফসফোলিপিড আমরা বলেছি একটা পানিগ্রাহী, হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক অঞ্চল আছে। এই যে লেসগুলো, এগুলো হচ্ছে হাইড্রোলেস কি?
এটাই হচ্ছে ফসফেট। এই জায়গাগুলোতে এই মাথা হচ্ছে ফসফেট, এই লেজই হচ্ছে লিপিড। তাহলে লেজগুলো হবে হাইড্রোফোবিক, আর মাথা হচ্ছে ফসফেটের, এই জন্য মাথা হবে হাইড্রোফিলিক। ক্লিয়ার হয়ে গেল আশা করি ফসফোলিপিড। এবার হচ্ছে কোষঝিল্লির প্রোটিন 3 প্রকার। এক, পেরিফেরাল প্রোটিন থাকে উপরে মাজাবেদ করে বা ভিতরে প্রথিত থাকে ইন্ট্রিগাল প্রোটিন। পেরিফেরাল মানে বাইরের অঞ্চল, যে কোনো জিনিসের প্রান্ত, তাহলে প্রান্তে যদি থাকে সেটাকে আমরা বলবো পেরিফেরাল। ইন্ট্রিগাল পার্ট আমরা বলি না, যেটা আমাদের জীবনের মধ্যে অন্তর্ভুক্ত। সো কোষ প্রাচীরের মধ্যে যেটা অন্তর্ভুক্ত থাকবে, স্পেশালি 2 প্রান্তকে ভেদ করে যে ব্যাপারগুলো থাকে, এগুলোকে আমরা বলি কি ইন্ট্রিগাল। আর লিপিড সম্পৃক্ত প্রোটিন তো সারফেসে থাকে, এটা আমরা দেখেছি, আমরা বলেছি গ্লাইকোপ্রোটিন, লিপোপ্রোটিন ইত্যাদি থাকে ওর সম্পর্কে। তাহলে কাজ অনুযায়ী এরা হচ্ছে কেউ কেউ গাঠনিক উপাদান, কেউ কেউ এনজাইম, আর কেউ কেউ বাহক। কেউ কেউ কি গাঠনিক উপাদান, কেউ কেউ এনজাইম হিসেবে কাজ করে বিভিন্ন, আর কেউ কেউ কিছু বাহক, যারা টাকার বিনিময়ে ওই যে যারা বেদ করতে পারে না তাদেরকে পার করে দেয়। টাকা মানে কি এনার্জি, এটিপি এই ক্ষেত্রে, কোষের ক্ষেত্রে। তাহলে কোষঝিল্লির কার্বোহাইড্রেট আমরা কোথা থেকে আসতেছি দেখছো, আমরা ফসফোলিপিড পড়লাম, কোষঝিল্লির প্রোটিন নিয়ে একটু জানলাম, কোষঝিল্লির কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটের মধ্যে আছে গ্লাইকোপ্রোটিন মানে প্রোটিন সম্পৃক্ত, গ্লাইকোলিপিড মানে লিপিড সম্পৃক্ত, আর গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডকে একত্রে এটা বলে। তা এটা তো প্রোটিনও আছে তাই না, লিপিড সম্পৃক্ত প্রোটিন আছে, তারপরে কার্বোহাইড্রেট সম্পৃক্ত প্রোটিন আছে, এটা প্রোটিনের অন্তর্ভুক্ত। সো গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন এগুলো হচ্ছে প্রোটিন সম্পৃক্ত এবং লিপিড সম্পৃক্ত কার্বোহাইড্রেট, ঠিক আছে? ওকে, এবার হচ্ছে কোষঝিল্লির বিভিন্ন অবস্থা আমরা দেখতে পাই, কোষঝিল্লির বিভিন্ন অবস্থা দেখতে পাই। সেটা কীরকম? প্রথমে আছে মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই কিছু কিছু কোষঝিল্লি আছে যারা, এই যে ধরো একটা কোষ, এগুলো কোথায় দেখতে পাই তোমরা এটা লাগবে, ক্ষুদ্রান্তের কোষগুলোতে আমরা এটা দেখতে পাই। এই একটা কোষ, এটা হচ্ছে কোষ বেসমেন্ট লেয়ার বোঝানোর জন্য দিছি। এরকম করে ছোট 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 ছোট, এই যে এটা হচ্ছে ওর প্লাজমা মেমব্রেন, এরকম বিলাই তৈরি করে। বিলাই মানে হলো আঙ্গুলের মতো অংশ, তাই না? এখন ভিলাই আর মাইক্রোভিলাইয়ের মধ্যে পার্থক্য কি, কথাগুলো বুঝো। ভিলাই একটা স্ট্রাকচার, বুঝো, বাইরে আঙ্গুলগুলো তো আঙ্গুলের মতো অংশ, তাই না? এগুলোই ধরো এক একটা ভিলাই। এগুলো কি একটা কোষ দিয়ে তৈরি না অনেকগুলো কোষ দিয়ে তৈরি? উত্তর হচ্ছে এরা নিজেরাই অনেকগুলো কোষ দিয়ে তৈরি, এক একটা আঙ্গুল এক একটা আঙ্গুল এক একটা আঙ্গুল। তেমনি তোমার ভেতরে থাকা বা আমাদের ক্ষুদ্রান্তের ভিলাইগুলো, এগুলো এরকম, কিন্তু ওখানে শুধু একটা কোষ না, এগুলো প্রত্যেকটাই, এগুলো আসলে কোষের লেয়ার, অনেকগুলো কোষ দিয়ে, এটা জাস্ট স্ট্রাকচারই এমন। আর মাইক্রোভিলাই হচ্ছে এটা মাত্র একটা কোষের মধ্যে এরকম প্লাজমা মেমব্রেন এরকম উঁচু উঁচু হয়ে গেছে, বুঝতে পেরেছো? একটা কোষের ভেতরে, আর ওরা কিন্তু অনেকগুলো কোষ নিয়ে প্রতিটি স্ট্রাকচার হচ্ছে ভিলাই। মাইক্রো হচ্ছে ছোটো ভিলাই। তাহলে ছোটো ভিলাই কোথায় থাকবে? ও একটা কোষের মধ্যে প্লাজমা মেমব্রেনের মধ্যে আঙ্গুল দিয়ে। আর ও এরকম অনেক ক্ষেত্রে এটা দেখা যায় মাইক্রোভিলাই আছে এই প্রত্যেকটা কোষে, আবার ওরাই গঠন করে ভিলাই বড় বড়, বুঝতে পেরেছো? তাহলে ভিলাই হচ্ছে একটা বড় স্ট্রাকচার, আর মাইক্রোভিলাই হচ্ছে মাত্র একটা সিঙ্গেল কোষ, এর মধ্যে থাকা প্লাজমা মেমব্রেনের বিশেষ অবস্থা এরকম আঙ্গুলের মতো পদক্ষেপ হয়ে। এটা কোথায় থাকে? সাধারণত এপিথেলিয়াম, অন্ত্রের এপিথেলিয়াম। তাহলে অন্ত্রের কারণে এটা কি করে তাহলে? আচ্ছা, একটা জিনিস এরকম কুচকে থাকার কারণ কি? তুমি যখন একটা জিনিস এরকম মোটা, এটা যখন ছোটো করে ফেলবা তখন এরকম কুচকে যাবে। অর্থাৎ এর অর্থ হলো এটা শোষণ অঞ্চল বৃদ্ধি করে। ভিলাইয়ে থাকলে শোষণ অঞ্চল বৃদ্ধি পায়। তুমি যদি এতটুকুতে যতটুকু জায়গা নিতে পারবে একটা এতটুকু বাট তুমি যদি এটাকে এরকম করে সাজাও তাহলে এতটুকু জায়গার মধ্যে কত বেশি আসতে পারবে, বুঝতে পেরেছো? শোষণ অঞ্চল বৃদ্ধি। তাহলে এগুলো কোথায় পাওয়া যাবে? ক্ষুদ্রান্তের বা অন্ত্রের এপিথেলিয়ামের মধ্যে। এগুলোর কাজ হচ্ছে শোষণ অঞ্চল বৃদ্ধি করা, শোষণ আয়তন বৃদ্ধি করা, অঞ্চলের আয়তন বৃদ্ধি করা। এরপরে ডেসমোসোম হয় কোনো কোনো স্থানে, টনোফ্রাইবেল মানে কোষ প্রাচীরের, আমরা এটা এখনো পড়িনি, কোষ গহ্বরের আবরণ মাঝখানে নামক অসংখ্য ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চল থাকে কোষঝিল্লির কোনো কোনো স্থানে, এটাকে বলা হয় ডেসমোসোম, ঠিক আছে? ওকে। ফ্যাগোসাইটিক ভেসিকল, আমরা জানি ফ্যাগোসাইটোসিস মানে কি? কোষ গহ্বর সৃষ্টি করার মাধ্যমে কঠিন বস্তুকে খেয়ে ফেলা। কিভাবে করে? যেমন শ্বেত রক্তকণিকা, এখানে একটা জীবাণু দেখলো, ও এখানে আসলো, মনোসাইট ধর, ও এরকম করে এরকম করে পেঁচাবে, দেখছো? ও এই জীবাণুটাকে খাওয়ার জন্য কি করছে? এরকম করে ফ্যাগোসাইটিক ভেসিকল তৈরি করছে, এরকম একটা গহ্বর তৈরি করছে।
ফাঁকা স্থান তৈরি করছে, তার যে গহ্বর সৃষ্টি হয় তাকে বলা হয় ফ্যাগোসাইটিক বেসিকল। এটা প্রক্রিয়াতে ফ্যাগোসাইটোসিস করে। তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি কোষ কঠিন পদার্থ খায়, কীভাবে খায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। এটা কে করে? সাধারণত শ্বেত রক্তকণিকা। স্পেশালাইজড কয়েকটা আছে, এর মধ্যে একটা হচ্ছে আমাদের নিউট্রোফিল, ওইটার জন্য খুবই হাইলি ট্রেন্ড একদম। এটা গেল। ফিনোসাইট হচ্ছে ফাটল সৃষ্টি করে ওই স্থান দিয়ে তরল আসা, অর্থাৎ পানি খাওয়ার প্রক্রিয়া কোষের আমরা বলি আর কি। তাহলে কোনো একটা প্রক্রিয়া কোষের ভিতরে তরল পদার্থ ঢুকার প্রক্রিয়াকে বলা হয় ফিনোসাইটোসিস। কি বলা হয়? ফিনোসাইটোসিস। এবং তখন যে বেসিকল তৈরি হয় এটাকে বলা হয় ফিনোসাইটিক বেসিকল। এটা কি বলা হয়? ফিনোসাইটিক বেসিকল। দেখতে পেয়েছো? তাহলে কোষের বিভিন্ন অবস্থান আমরা সম্পর্কে জানলাম, স্পেশালি মাইক্রোবিয়ালায় ভালো করে জানবো, ফ্যাগোসাইটিক বেসিকল, ফিনোসাইটিক বেসিকল, এগুলো জানবা। এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যেটা দিয়ে আমরা কনক্লুশন করব, এগুলো তোমাদের গতে আসে। এটা তো কমন সেন্স যে ভাই এটা কিসে প্রশ্ন আসবে? গতে। আর মেডিকেলে কিসে আসবে? নিচের কোনটি কোষঝিল্লির কাজ নয়, এভাবে। সো যারা মেডিকেলে পড়তে চাও তারা কীভাবে টার্গেট করবা সেটাই তো আমরা শেখাবো। প্রথম হচ্ছে এটি কোষীয় বস্তুকে ঘিরে রাখে, যেটা কমন সেন্স। শুনো ভাইয়া, তোমাদেরকে বলে না অনেকে যে সব মনে রাখতে হবে, সব মনে রাখতে হবে। না, মনে রাখতে হয় না। কেন সব মনে রাখতে হয় না? যেটা তুমি জানো যে এটা কখনো হয় না, এটা তুমি এমনি দেখলেই বুঝতে পারো, একটা সাধারণ মানুষই বুঝতে পারে, সেটা তোমার মনে রাখার কী দরকার আছে? ধরো কোষঝিল্লির কাজ, এটা কোষকে দেখে রাখে। তো এটা কেন আমরা মনে রাখবো? কোষীয় বস্তুকে এটা লাগবে না, যেহেতু ও ডেকে রাখে। ও কি বাইরের প্রতিকূল অবস্থা থেকে এটাকে রক্ষা করবে? অবশ্যই করবে। এটাই ওর কাজ। একটা ত্বকের কাজ কি? একটা পর্দার কাজ কি? একটা ডেকে রাখার কাজ কি? একটা প্যাকেজিংয়ের কাজ কি? এটা। আচ্ছা, বস্তুর স্থানান্তর, ব্যাপার ও সমন্বয় নিয়ন্ত্রণ, এগুলো আমরা আস্তে আস্তে বুঝতে পারি। যে ও যেহেতু কোষ থেকে কোষের ভিতরে এবং বাইরে, ওর ভিতর দিয়ে আসতে হবে, ও বর্ডার, সো ওর পারমিশন লাগবে। সো ও এটা নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে বস্তুর স্থানান্তর ব্যাপন নিয়ন্ত্রণ করে। চতুর্থত, এটাতে বিশেষ এনজাইম থাকে, এটা আমরা একটু জেনে নিলাম। এটা কোষের এখানে অনেক এনজাইম সজ্জিত থাকে, প্রয়োজন অনুযায়ী এগুলো বিভিন্ন কাজ এক্সিকিউট করে। বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করা এই প্লাজমা মেমব্রেন এটা কিন্তু করতে পারে। প্লাজমা মেমব্রেন থেকে বিভিন্ন বৃহদাণু তৈরি হয়, ঠিক আছে? বৃহদাণু বিভিন্ন রকমের তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। এটা দেখে এটা অনেকের ক্ষেত্রে অ্যান্টিজেনও বলতে পারে, অর্থাৎ এটার বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট দেখে এটাতে বিভিন্ন সেল টু সেল রিকগনাইজ করতে পারে, অর্থাৎ একটা সেল আর একটা সেলকে এটা দেখে রিকগনাইজ করতে পারে। এখানে বিভিন্ন তথ্যে দেখে, বিভিন্ন এনজাইমের বিন্যাস দেখে। ধরো আমাদের কোষ, আমাদের শ্বেতরক্তকণিকা আমাদের অনেকগুলো কোষকে মেরে ফেলে না সাধারণ মানুষের। কেন ফেলে না? বিকজ অফ ও এটা দেখে, প্লাজমা মেমব্রেনে থাকা বিশেষ বিন্যাস দেখে বুঝতে পারে হ্যাঁ এটা আমার শরীরের, এটা ধরা যাবে না। অন্যান্য আউটডোরের হলে, ফরেন বডি হলে, অ্যান্টিজেন হলে, ভাইরাস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ও দেখতে পারতো এটা ভিন্ন। বুঝতে পেরেছো? এই জন্য এটা গেল আমাদের কথা। এইটা তো লাগবেই, ফ্যাগোসাইটোসিস, স্পিনোসাইটোসিস, এই দুইটা মেডিকেলে কমন। সো এগুলো কিন্তু আমাদের শেখা লাগবে, এবং আমরা শিখলাম একটু আগেই। এখন তোমরা পারবা, তোমাদের জন্য কঠিন কিছু না। এনজাইম এবং অ্যান্টিজেন যেহেতু ওরা আছে, সো ও এটা ক্ষরণ করে। এনজাইম এবং অ্যান্টিজেন নিয়ে আপাতত কথা বাদ রাখলাম। অ্যান্টিজেন আমাদের প্রতিরক্ষা অধ্যায়ে আমরা একটু ডিটেলসে পড়বো। সহজ করে বুঝাইতে পারি আমরা যে অ্যান্টিজেন হলো এমন একটা বস্তু যা আমাদের শরীরে অ্যান্টিবডির সাথে রিয়াকশান করে, অর্থাৎ এমন একটা বস্তু যেটা অ্যান্টিবডি এসে ওর সাথে জয়েন্ট হয়ে অফ করে দেয়, এরকম একটা বস্তু। অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে, এ হচ্ছে অ্যান্টিজেন। এটাতে কিছু ওই যে নিউরোট্রান্সমিটার, তোমাদের যখন সমন্বয় নিয়ন্ত্রণ পড়াবো তখন কিন্তু খুব ভালো করে তোমাদের আগের ব্যাচে পড়িয়েছে যে নিউরোট্রান্সমিটার কি। তাহলে নিউরোট্রান্সমিটার হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ যেগুলো দুটি নিউরনের মধ্যে তথ্যের আদান প্রদান করে, অর্থাৎ সিগন্যালটাকে আদান প্রদান করে রাসায়নিক পদার্থ। যেমন তোমরা পড়েছো ডোপামিন, তোমরা পড়েছো অক্সিটোসিন, তোমরা পড়েছো গাবা, তোমরা পড়েছো এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তোমরা পড়েছো অ্যাসিটাইলকোলিন। কি ব্যবহার করা হয়? অ্যাসিটাইলকোলিন, এসিএইচ। তাহলে এইটা নিউরোট্রান্সমিটার। এগুলো হরমোন ইত্যাদি তথ্য সংরক্ষণ করে, অনেক হরমোন এর উপর কাজ করে। ব্যাকটেরিয়ার কোষঝিল্লি বাজ হয়ে মেসোজোম তৈরি করে, এটা ব্যাকটেরিয়া অধ্যায়ে পড়বা। গ্লাইকোক্যালিক্স একটি রিকগনাইজার হিসেবে কাজ করে, দেখছো? মনে থাকবে, গ্লাইকোক্যালিক্স রিকগনাইজার হিসেবে কাজ করে। এটা সেলকে চিহ্নিত করতে সাহায্য করে, যেটা এই যে বললাম সেল মেমব্রেনে অ্যারেঞ্জমেন্ট দেখে বোঝা যায়, এটা দেখতে সাহায্য করে। তাহলে এই উপাদানগুলোর মধ্যে কিছু কিছু কাজ আছে ওর প্রোটেক্টিভ, রক্ষা করা, নিয়ন্ত্রণ করা ইত্যাদি। কিছু কিছু কাজ হচ্ছে ওর হেল্পফুল, ফ্যাগোসাইটোসিস, ফিনোসাইটোসিস, হরমোন, এনজাইম, অ্যান্টিজেন। আর
এবং কিছু কিছু কাজ হচ্ছে প্যাসিভ, যেটা ও করা লাগে না, এমনি হয়ে যায়, যেমন রিকগনাইজার হিসেবে কাজ করে, বিভিন্ন জিনিসের ভান্ডার হিসেবে কাজ করে। আশা করি তোমাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে গেলে এবং তোমরা বুঝতে পারলে যে আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করলে আমাদের নিচের কোনটি কোষ ঝিল্লির কাজ নাই, এটা আমরা বুঝতে পারবো। এখন যদি আমরা কোষ ঝিল্লির এবং কোষ প্রাচীরের পার্থক্যটা তোমাদেরকে আমি করতে বলবো, আমি বলবো তুমি বসে ঠান্ডা মাথায় এবার পার্থক্যগুলো করো। কোষ ঝিল্লি সজীব, কোষ প্রাচীর নির্জীব, এটা ফসফোলিপিড বাইলেয়ার প্রধান উপাদান। আর ওই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সেলুলোজ, এটার মধ্যে বাইলেয়ার আছে। আর ওইটা হচ্ছে কোষ প্রাচীর হচ্ছে 3টি স্তরের, মধ্য পর্দা, প্রাথমিক পর্দা, সেকেন্ডারি পর্দা, এখানে এরকম নাই, জাস্ট দ্বিস্তরী। এরপরে এটার মধ্যে কী কী উপাদান থাকে আর ওইটার মধ্যে কী কী উপাদান থাকে, এটার কাজ কী, ওইটার কাজ কী, এগুলোই মেইন তোমার উপাদান। তাহলে দেখো কী কী বলতে হবে: সজীবতা, কে সজীব কে নির্জীব, অবস্থান কোথায় থাকে, গঠন, কাজ কী, অলঙ্করণ কী, বিশেষ অবস্থা কী। যেমন প্লাজমাডেজমাটা পিড মেমব্রেন, এটা তো বলেছি, এটা তো অনেক অলঙ্করণ দেখা যায়, এটা তো কোনো অলঙ্করণ নেই। ওকে, আসো একটু শেষ প্র্যাকটিসটা করে ফেলি সুন্দর করে গুছিয়ে। তোমরা এবার ঠান্ডা মাথা চিন্তা করে করে বলবা, ভাইয়া প্রশ্ন দিয়ে দিচ্ছি, এবং এর চেয়ে বেশি প্রশ্ন প্র্যাকটিস করবা কোথায়, অ্যাপের মধ্যে সবগুলো অধ্যায়। কোষ ঝিল্লির গাঠনিক উপাদানের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? মেডিকেলে যেভাবে আসবে সেভাবে প্রশ্নগুলো করা হয়েছে। কোষ ঝিল্লির গাঠনিক উপাদানের অন্তর্ভুক্ত নয় নিচের কোনটি? মেডিকেলের প্রশ্ন, পড়ো। ফসফোলিপিড বাইলেয়ার, মেমব্রেন, গাইকোক্যালিক্স, স্টেরয়েড। সঠিক উত্তর একদম সহজ, মেডিকেলে আসলে মেডিকেল স্ট্যান্ডার্ড বলে না, সহজ উত্তর। যারা পড়ে গেছে তাদের এগুলো মিস হওয়ার কোনো কারণ নেই। গ্লাইকোক্যালিক্স কী দিয়ে উপাদান দিয়ে গঠিত হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, প্রোটিন লিপিড, এটা থেকে পাগল হয়ে যাবে না, গ্লাইকোজেন প্রোটিন, গ্লাইকোলিপিড, গ্লাইকোপ্রোটিন। একটু আগে পড়িয়ে দিয়েছি, আশা করি এখন মনে করতে পারছো। তুমি মনে করে উত্তর দাও ভাইয়ের সাথে সাথে। সো উত্তর পেয়ে গেছে, একদম শতভাগ সঠিক উত্তর তোমরা পারবা। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট নিচের কোন অণুতে ঘটে? এটা ভাইয়া বলিনি। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট হচ্ছে কোষ ঝিল্লির অণু মুভমেন্ট। এটা কেমন হতে পারে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট? দেখা যায় যে কোষ ঝিল্লির যে ফসফোলিপিড বাইলেয়ার আছে, এখানে তো একটা অণু আছে, এখানেতে আছে, এটা খুবই কম হয়, যতটা মনে করা হতো না, এখানে আছে, এখানে এরা জায়গা পরিবর্তন করে, অর্থাৎ এই এরকম করে মুভমেন্ট করে, ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। তাহলে এরকম করে, এরকমও করে, নিজেদের মধ্যে জায়গা পরিবর্তন, এই জায়গায় যায়, এই জায়গায় যায়, এরকমও হয়। এই ফ্লিপ ফ্লপ মুভমেন্ট কার বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে কোষ ঝিল্লির বৈশিষ্ট্য। এটা জানতে হবে, কোষ ঝিল্লির মুভমেন্ট করে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। আর আমরা বলেছি কোষ প্রাচীরে কিন্তু এরকম বলি, আমরা বলছি প্রোটোপ্লাজমের মুভমেন্ট, ওইটাকে বলেছি সাইক্লোসিস। এটা কার ঘটে? এই কনসেপ্ট দেখে তুমি বুঝতে পারছো যে এটা লিপিড অণুর ঘটে, ভাইয়া বলেই দিয়েছি যে এটা লিপিড অণু এই কাজটা করে, এরা চেঞ্জ করে। ওকে, জটিল ফসফোলিপিডের মধ্যে প্রধান কোনটি? জটিল ফসফোলিপিডের মধ্যে প্রধান কোনটি? লেসিথিন, ফসফোডাইকেজ, সেফালিন, লাইসিন। তাহলে লেসিথিন, আর এটা হচ্ছে সরলটা, যদিও সরলটার নাম বড়, জটিলটার নাম ছোট। ওকে, এরপরে আসো, কোনটি কোষের শোষণ অঞ্চলের আয়তন বৃদ্ধি করে? তুমি না কিছু কিছু ট্রিক অ্যাপ্লাই করবা আস্তে আস্তে এগুলোর সামনে। যেমন ধরো জটিল ফসফোলিপিড, এক হলো তোমার এমনি মনে থাকবে লেসিথিন, না মনে থাকলে যে লেন্দি লেসিথিন। সো জটিল ও হচ্ছে যে যত বেশি লেন্দি সে হচ্ছে তত জটিল, এভাবে তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? এর হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। টাইড মানে হলো গোছানো, এরকম না আমরা বলি টাই করা, তাহলে আমরা বুঝাতে চাচ্ছি ফসফোটাইডিক, এর মানে হলো ও গোছানো, সরল, বোঝানোর জন্য বলছি। দেখছো একটা ট্রিক না মাঝে মাঝে দিলেই মুখস্থ হয়ে যায়, তোমার কোনো দিন আর ভুল হবে না। নিচের কোনটি কোষের শ্বসন অঞ্চল বৃদ্ধি করে? এটা কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন, খুবই ক্রিটিক্যাল প্রশ্ন। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফাইব্রিল, মাইক্রোবিলিয়া। দেখছো যে ওরা রিলেটটা কীভাবে করছি, রিলেটটা কীভাবে করা হয়, দেখছো প্রশ্নের ধরনটা, যে ভাইয়া এমনভাবে রিলেট করা হয় যাতে তুমি কনফিউশনে পড়ে যাও। কিন্তু আমার শিক্ষার্থীরা কনফিউশনে পড়ার কোনো কারণ নাই, ও জানে যে ভাই এটা কি এটা কি এটা কি এটা কি, তাহলে সঠিক উত্তর হচ্ছে মাইক্রোফাইব্রিল। সো এতটুকুই আপাতত, আমরা একটা বড় অংশ পড়িয়ে ফেললাম। এরপর আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটা আলাদা পার্ট। এরপর আমরা নিউক্লিয়াস, ডিএনএ, আরএনএ, এটা এবং ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন ইত্যাদি নিয়ে, রেপ্লিকেশন ইত্যাদি নিয়ে ভিন্ন কথা। আশা করি ক্লাসগুলো খুবই চমৎকার লেগেছে। এই ক্লাসগুলো তুমি চাইলেই কন্টিনিউ করতে পারো আমাদের সাথে নির্দিষ্ট সাইকেলে। আমাদের এই ক্লাস রুটিনে দেখো আমরা তোমাদেরকে প্রত্যেকটা মাসে এত সুন্দর করে প্ল্যান করেছি ভাইয়া, যে একটা সাইকেল তোমার একটা মাসে শেষ হয়ে যাবে। সো এখানে তুমি পদার্থবিজ্ঞান দেখো, জীববিজ্ঞান দেখো, রসায়ন দেখো। পদার্থবিজ্ঞান 2টা অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় পত্রের, এবং জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় পত্রের, রসায়ন প্রথম পত্রে। ঠিক একইভাবে সাইকেল 2, সাইকেল 3 করে
তোমার প্রত্যেকটি মাসে 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 একটা নির্দিষ্ট গোল তুমি আগাইতে পারবে, একটা সুন্দর গোছানো পড়াশোনায় তুমি আগাইতে পারবা পুরোটুকু। সো তোমরা এভাবে 10টা সাইকেল তোমরা সুন্দর করে কমপ্লিট করলে দেখবা যে 10 মাসের মধ্যেই তোমার কোর্সটা সুন্দর করে শেষ হয়ে যাচ্ছে। পাশাপাশি তোমরা তো দাগানো বই, পিডিএফ, এক্সাম এবং ক্লাসগুলো রেকর্ডেড, যেহেতু আমাদের সবগুলো অ্যাপে হয়, সব কিছু তো তোমরা এর সাথে সাথে ইনক্লুডেড পাচ্ছই। এখন চিন্তা করে দেখো তো, তুমি যদি শুধু জীববিজ্ঞান পড়ো তাও 1 মাস তোমাকে 1000 টাকা দিতে হয়, 10 মাস পড়লে 10,000 টাকা দিতে হয়। তুমি যদি পদার্থবিজ্ঞান পড়তা তাহলে এরকম। আর আমরা তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকেমোড 8 বিষয় পড়াচ্ছি মাত্র 5,750 টাকা। সুখবর হলো যে ভাইয়া আমরা তোমাদেরকে এখন 400 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এই মাসে। সো প্রথম যদি তুমি শুরু করো, ক্লাস শুরুর আগে ভর্তি হয়ে যায়, তাহলে কিন্তু তুমি 400 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আমরা ক্লাস শুরু করে দিব কিন্তু 20 তারিখ থেকে এই মাসের ওরিয়েন্টেশন দিয়ে, এবং আস্তে আস্তে আমাদের কন্টিনিউ করতে থাকবে। এইচএসসি 26-এর জন্য তার এইচএসসি পরীক্ষার পুরো পর্যন্ত, এবং 27-এর জন্য তো তার ফার্স্ট ইয়ার পুরোটুকু। সো যাদের হাতে সময় আছে ভাইয়া, এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে কল দিলেই হবে। আমাদের বিস্তারিত ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। ভালো ও সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।